গুড ইভিনিং, শুনতে পাচ্ছি সবাই? আচ্ছা, ওয়াটারের খানিকটা বাকি আছে, ওটা আমরা পড়িয়ে দিচ্ছি। তারপরে বেসিক কনসেপ্ট রিভিশন করছি, এই সমস্ত কাজকর্মগুলো করছি। তো ওয়াটারের আমরা নর্মাল যে দাঁড়া, জানলাটা বন্ধ করে আওয়াজ আসছে। তো ওয়াটার সেটা জেনারেলি দু রকমের, আমরা তার কোয়ালিটি অনুযায়ী বলি। একটা হচ্ছে সফট ওয়াটার আর একটা হচ্ছে হার্ড ওয়াটার। তো সফট ওয়াটার আর হার্ড ওয়াটারের মধ্যে ডিফারেন্স কি না, সফট ওয়াটারের মধ্যে কখনোই কিন্তু ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম এদের কোনো সল্ট প্রেজেন্ট থাকবে না। ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের কোনো সল্ট থাকবে না। তাতে সোডিয়াম বা পটাশিয়াম এই সমস্ত সল্টগুলো থাকতে পারে, সোডিয়ামের সল্ট, পটাশিয়ামের সল্ট এসব থাকতে পারে, কিন্তু কখনোই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সল্ট থাকবে না। এবং তাতে যদি সাবান ঘষা যায় তাহলে প্রডিউসেস লেদার ইজিলি উইথ সোপ। সোপের সাথে সোপ কিন্তু খুব সহজেই কিন্তু সেখানে আর কি ওই ফোম বা লেদার ইত্যাদি তৈরি করতে পারবে খুব সহজেই। কিন্তু হার্ড ওয়াটারে কি থাকবে না, এটা হচ্ছে হার্ড ওয়াটার। হার্ড ওয়াটার তার মধ্যে ক্যালসিয়াম আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়ন এগুলো হার্ড ওয়াটারের মধ্যে প্রেজেন্ট থাকবে। এবং হার্ড ওয়াটারের মধ্যে যদি তুই সাবান টাবান ইত্যাদি ঘষিস তাহলে হার্ড ওয়াটার ডাজ নট প্রডিউসেস লেদার উইথ সোপ। সোপ ফর্মস কাম উইথ হার্ড ওয়াটার। হার্ড ওয়াটারের সাথে কিন্তু সোপ সলিড এরকম টাইপের কিছু কিছু ইনসলেবল পার্টিকেলসে কনভার্টেড হবে। কেন হবে সেটা আমি পরে বলছি, কিন্তু জেনারেলি হার্ড ওয়াটার এবং সফট ওয়াটারকে এইভাবে ডিফাইন করা হয় যে হার্ড ওয়াটারের মধ্যে কিন্তু ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম সল্ট কিন্তু হার্ড ওয়াটারে থাকবে, কিন্তু সফট ওয়াটারের মধ্যে সোডিয়াম বা পটাশিয়াম সল্ট থাকবে, এদের আর কোনো আদার কোনো সল্ট থাকার ব্যাপার নেই। তো এখন বিষয়টা হচ্ছে যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সল্ট বললে তো হবে না। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের কি সল্ট? ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের অ্যানায়ন পোর্শনটা কিরকম? অ্যানায়ন পোর্শন বাইকার্বনেট হতে পারে, ক্লোরাইড হতে পারে বা সালফেট হতে পারে। মানে ক্যালসিয়াম বাইকার্বনেট থাকতে পারে হার্ড ওয়াটারের মধ্যে, বা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট থাকতে পারে, বা ধর ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড থাকতে পারে, বা ক্যালসিয়াম সালফেট থাকতে পারে, বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম সালফেট এসব থাকতে পারে। এসব থাকলে কেন সাবানে ফেনা হয় না কেন? তার কারণটা হচ্ছে যে সোপ অ্যাকচুয়ালি সেটা কি না, লং চেন ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্ট, যেরকম দেখছিস C17H35COO এরকম সল্ট। কিন্তু যেই তুই জলের মধ্যে ক্যালসিয়াম আয়ন বা ম্যাগনেসিয়াম আয়ন থাকবে, সঙ্গে সঙ্গে সে এই সোপের সাথে রিয়াকশন করে H35COO2 এরকম ধরনের ইনসলেবল কম্পাউন্ডে কনভার্টেড হবে। সেটা ক্যালসিয়াম দিয়েও হতে পারে বা ম্যাগনেসিয়াম দিয়েও হতে পারে। সেই জন্যে কখনো যদি কোনো জলের মধ্যে ক্যালসিয়াম আয়ন বা ম্যাগনেসিয়াম আয়ন থাকে তাতে কিন্তু সাবান ঘষলে ফেনা হয় না। তার পিছনে কারণ এটা যে সোপের সাথে রিয়াকশন করে এবং সোপের সাথে রিয়াকশন করে ইনসলেবল
ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়ন কম্পাউন্ড ফর্ম করে, যেরকম তুই দেখতে পেলি। এখন এই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়ন এর অ্যানায়নিক পোর্শনের উপর বেস করে হার্ডনেসটাকেও আবার দুভাগে ভাগ করা যায়। হার্ডনেস সেটাও আবার দু রকম টাইপের হয়। একটাকে বলে কি না পার্মানেন্ট হার্ডনেস, আর একটাকে বলে টেম্পোরারি হার্ডনেস। চল সেটা আমরা দেখি যে পার্মানেন্ট হার্ডনেস এবং টেম্পোরারি হার্ডনেস কিরকম। না হার্ডনেস অফ ওয়াটার যেটা টেম্পোরারি হার্ডনেস, সেখানে যদি বাইকার্বনেট সল্ট গুলো থাকে, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট সল্ট গুলো থাকে, তাদের হার্ডনেসটা টেম্পোরারি বলা হয়। টেম্পোরারি কেন বলা হয় না দ্যাট হার্ডনেস ক্যান বি রিমুভড ইজিলি। তুমি সহজেই কিন্তু ওই হার্ডনেস গুলোকে রিমুভ করতে পারো, ওই হার্ডনেস গুলো সহজে সরিয়ে ফেলতে পারো। তো এই কারণে এই হার্ডনেসটাকে বলা হয় টেম্পোরারি হার্ডনেস। তো টেম্পোরারি হার্ডনেস ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যে সল্ট সেগুলো যদি থাকে বাইকার্বনেট সল্ট, অবশ্যই বাইকার্বনেট সল্ট। কারণ এই ধরনের যে হার্ডনেস তাকে সহজেই তুই রিমুভ করতে পারবি বাই বয়েলিং মেথড অ্যান্ড বাই ক্লার্ক মেথড। ক্লার্ক মেথড কি আমি তোকে পরে বলছি, বয়েলিং মেথড সেটাও বলছি, কিন্তু আপাতত তুই এইটুকু জান যে পার্মানেন্ট হার্ডনেস মানে সেখানে কিন্তু বাইকার্বনেট সল্ট থাকবে, এই টেম্পোরারি হার্ডনেসের মধ্যে বাইকার্বনেট সল্ট থাকবে। তাহলে পার্মানেন্ট হার্ডনেসের মধ্যে কি সল্ট থাকবে, সেখানে বাইকার্বনেট নয়, ক্লোরাইড আর সালফেট সল্ট থাকবে। দোজ হার্ডনেস শুড নট বি রিমুভড ইজিলি। এই সমস্ত হার্ডনেস গুলোকে সহজে তুমি রিমুভ করতে পারবে না। সাম স্পেশাল টেকনিক শুড বি ইউজ টু রিমুভ দ্য হার্ডনেস হুইচ ইজ পার্মানেন্ট, যেটা পার্মানেন্ট। তো আমরা প্রথমে ইনিশিয়ালি আমরা টেম্পোরারি হার্ডনেস নিয়েই কথা বলবো। এবং টেম্পোরারি হার্ডনেস সেটা বাইকার্বনেট যে সল্ট থাকে তাকে সহজেই দূর করা যাবে, সহজেই সরিয়ে ফেলা যাবে বাই ইউজিং বয়েলিং মেথড অর ক্লার্কস মেথড। বয়েলিং মেথড অর ক্লার্কস মেথড। এখন এই বয়েলিং মেথড বা ক্লার্কস মেথডে কিভাবে করা হয় সেটা দেখ। এখানে দেখ আমি একটা ছবি ইউজ করেছি, সেই ছবিটাতে তুই দেখতে পাচ্ছিস যে হার্ড ওয়াটার এখান দিয়ে ইনলেট, মানে এখান দিয়ে হার্ড ওয়াটার ঢুকছে। এবারে এইখানে একটা জায়গা রয়েছে, দিস ইজ কল্ড বয়লার, মানে মেথডটার নামই তো বয়েলিং মেথড। তো সেখানে কিন্তু বয়লার বলে একটা জায়গা রয়েছে, যেখানে কিনা নিচ থেকে এখানে হিটিং করা হচ্ছে, হিট দেওয়া হচ্ছে, হিট করা হচ্ছে এবং জলটাকে বয়েল করা হচ্ছে। তো বয়েল করলে কি হবে, বাইকার্বনেট সল্ট গুলো থাকলে বয়েল করলে কি হয় না সেগুলোর থেকে কার্বনেট সল্ট তৈরি হয়, অ্যান্ড দোজ কার্বনেট সল্টস আর ইনসলেবল। এই কার্বনেট সল্ট গুলো ইনসলেবল এবং এই বয়লারের নিচের দিকে কার্বনেট সল্ট গুলো পড়ে যায়। পরে এখান থেকে পিওর ওয়াটার সেটা ফিল্টার করে এই যে ওয়াটারটা পাওয়া গেল, দিস ওয়াটার ইজ সফট ওয়াটার। তাহলে কি হলো আরেকবার দেখে নি, হার্ড ওয়াটার এখান দিয়ে ঢুকছে, হার্ড ওয়াটার এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে এলো, এসে বয়লারের মধ্যে ঢুকলো, কিচ্ছু দেয়া হচ্ছে না, শুধুমাত্র বয়েল করা হচ্ছে, আর কিচ্ছু দরকার নেই, শুধু আমরা বয়েল করব। তো বয়েল করে আমরা যে বাইকার্বনেট সল্ট গুলো থাকবে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের যে বাইকার্বনেট সল্ট গুলো থাকবে, সেই সল্ট গুলো জাস্ট কার্বনেট হয়ে নিচে পড়ে যাবে। তো এবারে জলটাকে নিয়ে আমি যদি ফিল্টার করি তাহলে সেখানে আর বাইকার্বনেট সল্ট থাকবে না। দেখবি অনেক সময় বাড়িতে জল গরম করা হয়, এমন যদি কোনো কন্টেনার থাকে তাহলে দেখতে পাবি যে অনেক সময়তেই তাতে সাদা গুঁড়ো গুঁড়ো, জল নেই, জল ফেলে দেওয়া হয়েছে, তারপরে দেখবি ওর গায়েতে সাদা গুঁড়ো গুঁড়ো কিছু পাউডার লাইক কিছু কম্পাউন্ড লেগে, দোজ আর ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম কার্বনেট। জলকে বয়েল করলে, কন্টিনিউয়াস বয়েল করলে কিন্তু বাইকার্বনেট সল্ট গুলো কিন্তু কার্বনেটে কনভার্টেড হয়ে যায়। এটা নর্মাল প্রসেস, ইজি প্রসেস, যে টেম্পোরারি হার্ডনেস মানে বাইকার্বনেট যদি থাকে তাহলে তাদেরকে কিন্তু এই প্রসেসে তুমি করতে পারো। অ্যানাদার ইম্পর্টেন্ট মেথড টু রিমুভ দ্য টেম্পোরারি হার্ডনেস, দ্যাট ইজ ক্লার্ক মেথড। এই ক্লার্ক মেথডে কিন্তু আমরা শুধুমাত্র বয়েল করব না, ক্লার্ক মেথডে কি করব না সেখানে কিন্তু শুধুমাত্র বয়েল না করে সেখানে কিন্তু
তার সাথে কিছু জিনিসপত্র দেব, সেটা হচ্ছে কি না মিল্ক অফ লাইম, যাকে বলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, স্লেক্ট লাইম ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রক্সাইডটা মেশালে নর্মাল বয়েল করলেও ক্যালসিয়াম কার্বনেট হবে, কিন্তু ওর মধ্যে যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইড মেশাই তার প্রেজেন্সে কিন্তু এই কার্বনেটগুলো সহজেই কিন্তু রিমুভ হবে। তাই এখানে হার্ড ওয়াটার, আমরা ইনলেট যেরকম ছিল হার্ড ওয়াটার এখান দিয়ে ঢুকছে, এখানে একটা কন্টেনারের মধ্যে, যে কন্টেনারটাকে অলরেডি উই হ্যাভ কনসিডার দ্যাট দিস ইজ বয়লার, এবং তার মধ্যে আমরা মিল্ক অফ লাইম এখান দিয়ে আমরা ঢেলে দিচ্ছি। এই জায়গাটা দিয়ে দেখতেই পাচ্ছিস যে মিল্ক অফ লাইম ঢালা হচ্ছে। মিল্ক অফ লাইম যদি তুই ঢেলে দিস তাহলে সেখানে দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম হাইড্রক্সাইডটা কিন্তু রিয়াকশন করছে ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে, এবং ক্যালসিয়াম কার্বনেট জল হচ্ছে। যদি সেখানে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট থাকে তাহলেও কোনো অসুবিধার ব্যাপার নেই, ক্যালসিয়াম কার্বনেট হবে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড হিসাবে পড়বে এবং পিওর ওয়াটার পাওয়া যাবে। তো ক্লার্ক মেথড ইজ সুপিরিয়র দ্যান দ্যাট অফ সিম্পল বয়লিং মেথড, বিকজ ক্লার্ক মেথড এখানে কি হচ্ছে অনেক ফাস্টার প্রসেস, কারণ বাইরে থেকে তুমি লাইম ইউজ করছো এবং লাইমগুলো কিন্তু ওই সমস্ত কম্পাউন্ডগুলোকে কিন্তু সরানোর কাজে হেল্প করছে। তো সেই জন্য দিস আর দ্য টু মেথডস আমরা বললাম, একটা হচ্ছে বয়েলিং মেথড, যাতে কিছুই করতে হবে না, শুধু নিয়ে বয়েল করো, বয়লারের মধ্যে নিয়ে গিয়ে বয়েল করো। আর সেকেন্ড হচ্ছে ক্লার্ক মেথড, যেটাতে আমরা বাইরে থেকে ক্যালসিয়াম হাইড্রক্সাইডটা দিচ্ছি, বা মিল্ক অফ লাইম যেটাকে বলে কমন মিল্ক অফ লাইম, সেটা দিচ্ছি, এবং সেটা দিয়ে ওখান থেকে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম এর যে কার্বনেট তাকে কিন্তু হাইড্রক্সাইড হিসাবে আমরা সেপারেট করে ফেলছি। তো এগুলো হচ্ছে টেম্পোরারি হার্ডনেস, তাদেরকে সরানোর জন্য যে প্রসেস তার কথা আমি বললাম। এবারে আমরা চলে আসছি সেটা হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস। আমি আগেই তোকে বলেছি যে বাইকার্বনেট সল্টটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেসের কজ, তাহলে ক্লোরাইড এবং সালফেটের সল্ট এগুলোই কিন্তু পার্মানেন্ট হার্ডনেসের জন্য, মানে ওখানে ম্যাগনেসিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, হয়তোবা ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড আছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো যদি থাকে তাহলে সেটা হয়ে যায় পার্মানেন্ট হার্ডনেস। তো আমাদের পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ, এই পার্মানেন্ট হার্ডনেসটাকে কি করে আমরা সরাব, হাউ উই শুড রিমুভ দ্য পার্মানেন্ট হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেসের কথা তো অলরেডি আমরা বলেছি বয়েলিং মেথড এবং ক্লার্ক মেথড, কিন্তু এখন আমরা পার্মানেন্ট হার্ডনেসের কথা নিয়ে আলোচনা করতে চাইছি। পার্মানেন্ট হার্ডনেস সাধারণত 4টে মেথড আছে আমাদের সিলেবাসে, সেই 4টে মেথডের কোনো একটা মেথড ইউজ করা হয়। তো 4টে মেথডের মধ্যে কি কি? নাম্বার 1, ট্রিটমেন্ট উইথ কস্টিক সোডা। আর একটা আছে ক্যালগন মেথড, সোডিয়াম হেক্সামেটাফসফেট দিয়ে, মেথড নাম্বার 2। তারপরে আছে আয়ন এক্সচেঞ্জ মেথড নাম্বার 3। আর একটা আছে সিনথেটিক রেজিনস মেথড নাম্বার 4। তো পার্মানেন্ট হার্ডনেসকে যদি তুমি রিমুভ করতে চাও তাহলে রিমুভ করার জন্য তোমার কাছে টেকনিক আছে কিন্তু 4টে। এই 4 ডিফারেন্ট টেকনিকে তুমি ইউজ করতে পারো, ট্রিটমেন্ট উইথ ওয়াশিং সোডা, ক্যালগনস মেথড, আয়ন এক্সচেঞ্জ মেথড অ্যান্ড সিনথেটিক রেজিন মেথড। প্রত্যেকটা মেথডের ছোটখাটো বিষয়গুলো আমি তোকে বলবো যে কোন জায়গা থেকে কোশ্চেন আসে, কারণ এখন মেথডের ডেসক্রিপশন এইসব কোনো প্রশ্ন নেই, এসব নিয়ে কোনো প্রশ্ন হয় না। প্রশ্ন হয় ছোটখাটো ব্যাপার যেগুলো তোকে আমি পড়াচ্ছি, এইসব একটা টেকনিক্যাল ব্যাপার, এই ট্যাঙ্ক এত ফুট লম্বা এত ফুট চওড়া, এইসব দরকার নেই যেগুলো দরকার নেই। তো আমরা চলে আসছি প্রথম যে মেথড,
ট্রিটমেন্ট উইথ ওয়াশিং সোডা। তো অ্যাকচুয়ালি ছবিটা আমি একই ইউজ করেছি, ছবির মধ্যে কোনো ডিফারেন্স কিছু নেই, শুধু রিয়াকশনের কিছু কিছু পার্থক্য রয়েছে। যেরকম আমরা বলছি যে ওয়াশিং সোডা, এখানে হার্ড ওয়াটার ঢুকছে, এখানে আমরা ওয়াশিং সোডা এখানে দিচ্ছি। তো ওয়াশিং সোডা দিলে কি হবে না, ওয়াশিং সোডা দিলে এর মধ্যে ক্লোরাইড বা সালফেট সল্ট, একটা জিনিস মনে রাখবি যে ক্লোরাইড অ্যান্ড সালফেট সল্টস আর হাইলি স্টেবল। সহজে কোনো কিছু দিলেই রিয়াকশন করবে তা নয়, স্পেসিফিক কিছু কম্পাউন্ড দিয়ে রিয়াকশন করাতে হয়। তো ওয়াশিং সোডা মানে অবশ্যই তুই জানিস, আশা করছি, যে সোডিয়াম কার্বনেট। এই ওয়াশিং সোডা বা সোডিয়াম কার্বনেট দেয়া যদি হয়, তাহলে সেখানে দেখা যায় যে এখানে যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম থাকে সেগুলো কিন্তু ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেটে কনভার্ট হয়ে যায়, এবং যাকে পরবর্তী পর্যায়ে ফিল্টার করে পিওর ওয়াটার তৈরি করা হয়, মানে সফট ওয়াটার তৈরি করা হয়। তো যেরকম ক্লোরাইড আছে দেখতেই পাচ্ছি, সেটা সোডিয়াম কার্বনের সাথে রিয়াকশন করে মেটাল কার্বনেট প্লাস সোডিয়াম ক্লোরাইড, বা ধর সালফেট আছে, সেটা সোডিয়াম কার্বনের সাথে রিয়াকশন করে মেটাল কার্বনেট এবং সোডিয়াম সালফেট তৈরি করছে। তো খুব সিম্পল ব্যাপার, খুব ইজি ব্যাপার, যে কার্বনেট গুলো কিন্তু এই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামকে ইন্ডিউস করে এবং তাদের করসপন্ডিং কার্বনেটে কনভার্ট করায়। এটা ওয়াশিং সোডা প্রসেস, ট্রিটমেন্ট উইথ ওয়াশিং সোডা, এই প্রসেসে আমরা এটা করতে পারি। কিন্তু দেখ যে এর পরের মেথডটা আমরা চলে আসছি, সেটা কি না, এটাকে বলে ক্যালগনস মেথড। খুব ইম্পর্টেন্ট, এই ক্যালগন মেথডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি 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 তোকে বলছি যে এটা ভালো করে তুই মনে রাখবি, এবং এটা থেকে অনেকবার কোশ্চেন দিয়েছে। হয়তো এটা অত সুপিরিয়র মেথডটা নয়, কিন্তু কোশ্চেন যেখান থেকে আসে সেই ব্যাপারটা কিন্তু আমাদেরকে সবসময় ভাবতে হবে। তো প্রথম কথা হচ্ছে কি না, ক্যালগনটা কি। ক্যালগনের ফর্মুলা তো তুই এখান থেকে পেয়েই যাবি, Na6P6O18। এর আসল নাম কি? এর আসল নাম হচ্ছে সোডিয়াম হেক্সা মেটা ফসফেট। সোডিয়াম হেক্সা মেটা ফসফেট এটার নাম। অ্যাকচুয়ালি সোডিয়াম হেক্সা মেটা ফসফেট, যেটা এই রিয়াকশনে লাগছে কাজে, সোডিয়াম হেক্সা মেটা ফসফেট, সেটা কিন্তু সোডিয়াম হেক্সা মেটা ফসফেট এটা কি করে না, এটা সোডিয়াম ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশন করে একটা সলিবল কম্পাউন্ডে কনভার্টেড হয়, যেটা কিনা একটা কমপ্লেক্স বা ক্যালসিয়াম যদি থাকে, এখানে ক্যালসিয়াম হবে, তার সাথে সলিবল কমপ্লেক্সে কনভার্ট করে দেয়, একটা কমপ্লেক্সে কনভার্ট হয়ে যায়, যার ফলে ওই ওয়াটারের মধ্যে যদি ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়নও থাকে, তাহলে কিন্তু তার কোনো রিয়াকশনই বা তার কোনো এফিসিয়েন্সি প্রকাশ পাবে না। কমপ্লেক্স কম্পাউন্ড মানে হচ্ছে, ধর আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধর K4FeCN6, এরকম একটা থার্ড ব্র্যাকেটের মতো পার্ট থাকবে। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যে রয়েছে তারা আলাদা করে কোনো রিয়াকশনে পার্টিসিপেট করতে পারবে না। এখানেও যেরকম দেখতে পাচ্ছিস যে সোডিয়াম Mg2 এরকম হয়েছে, Mg2PO3(6). এই যে ম্যাগনেসিয়ামটা রয়েছে, এর সোপ টোপ যদি কোনোভাবেই দিই, এই ম্যাগনেসিয়ামটা বেরিয়ে এসে কিন্তু কোনো রিয়াকশন সোপের সাথে করতে পারবে না। এটা অনেকটা বাঘকে খাঁচায় বন্দি করার মতো ব্যাপার, যে বাঘটা রইলো কিন্তু খাঁচার মধ্যে রইলো, বাঘটা চাইলেই লোককে অ্যাটাক করতে পারবে না।
ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামকে জলের মধ্যেই রাখা হলো, কিন্তু একটা কমপ্লেক্স করে দেওয়া হলো, একটা কেজ টাইপের সৃষ্টি করা হলো, যে কেজটার মধ্যে কিন্তু ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম থেকে গেল। এখন যদি আমি সোপ দিই বা ইত্যাদি দিই, তাহলে কিন্তু ওটা ওর সাথে কিন্তু কোনো রিয়াকশন করবে না, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সাথে কোনো রকম কোনো রিয়াকশনে টেক পার্ট করবে না, এবং তাতে আমার ওয়াটারের যে কোয়ালিটি, যেটা যেটা হার্ডনেস, যেটা সেটা কিন্তু আমরা পাবো না, হার্ডনেস এরকম ধরনের কিছু থাকবে না। তো এই বিষয়টা আমি তোকে বললাম, এটা মাথায় রাখিস, এবং এই রিয়াকশন এবং এই কম্পাউন্ডটার কথাটা তুই মনে রাখবি, কারণ এটা পরীক্ষায় দেয়, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে কি না, আয়ন এক্সচেঞ্জ মেথড। আয়ন এক্সচেঞ্জ মেথড এটা অনেক মডার্ন মেথড। সেখানে কি না কি করা হয়, আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। কি করা হয় না, একটা কলাম তৈরি করা হয়, কলাম টাইপের থাকে। এই কলাম, সেটা তার মধ্যে কি দেয়া থাকে উপরে না, এই কলামের উপরের পার্টটা, এই জায়গাটা, এই যে ছবিতে আমি লাল করে গোল করে দাগ দিচ্ছি, এই জায়গাটা লেখা আছে কি পারমুটিট। পারমুটিট, এই পারমুটিট, পারমুটিটটা কি না, পারমুটিটটা হচ্ছে অ্যাকচুয়ালি সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট। সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট এর সাথে যখন ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম কন্ট্যাক্টে আসবে, তখন কি না, এই যে সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেটের যে সোডিয়াম পার্টটা রয়েছে ওটা বেরিয়ে চলে যাবে, ওই জায়গায় ম্যাগনেসিয়াম গিয়ে ঢুকে পড়বে, এখানে আরো হবে, ম্যাগনেসিয়াম গিয়ে ঢুকে পড়বে। তো আয়নের এক্সচেঞ্জ হবে, একটা জায়গায় কলাম মতো করা রয়েছে, এখানে সোডিয়াম আয়ন আছে, এবারে এর মধ্যে দিয়ে যখন ম্যাগনেসিয়াম আয়নযুক্ত জল এখানে পাস করবে, তখন কি হবে না, এই সোডিয়ামের জায়গায় ম্যাগনেসিয়াম ঢুকে যাবে, আর সোডিয়াম আয়নটা জলের মধ্যে চলে আসবে। আয়নের এক্সচেঞ্জ হচ্ছে, জাস্ট ম্যাগনেসিয়াম আসছে, ম্যাগনেসিয়াম এসে সোডিয়ামকে রিপ্লেস করছে, ডিসপ্লেস করছে। ওই পারমুটেটের মধ্যে দেখবি যে আমাদের অ্যাকোয়াগার্ড ফ্যাকোয়াগার্ড এইসব যে থাকে, তার মধ্যে একটা ক্যান্ডেল টাইপের থাকে, এই ক্যান্ডেল সাদা রঙের হয় এরকম, এটা অ্যাকচুয়ালি এই সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট দিয়ে তৈরি। এই ক্যান্ডেলের মধ্যে দিয়ে যখন জলকে পাঠানো হয়, তখন জলের মধ্যে যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়নগুলো রয়েছে সেগুলো ওই ক্যান্ডেলে আটকে যায়, বদলে ক্যান্ডেল থেকে সোডিয়াম আয়ন ওখান থেকে বেরিয়ে চলে আসে। জলের মধ্যে তো সোডিয়াম আয়ন এলে কোনো অসুবিধার কিছু নেই, জলের কোনো প্রবলেম হবে না। তো সেই জন্যে জলটা কিন্তু ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়ন এভাবে সেপারেট করা যেতে পারে। এছাড়াও এখানে কিংবা কিছু পাথর ফাথর দেওয়া থাকে, গ্র্যাভেল, তার থ্রু দিয়ে পাস করিয়ে দেওয়া হয়, এবং আলটিমেটলি সফট ওয়াটার আউটলেট এখান থেকে পাওয়া যাচ্ছে। তো এই টোটাল বিষয়টা, এই টোটাল ব্যাপারটা কিন্তু আমরা আয়ন এক্সচেঞ্জ মেথড বলে থাকি। এবং এখানে কিনা যে এই সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট যেটা তৈরি হয়, ওকে চাইলে তুমি সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ভিজিয়ে রেখে আবার রিজেনারেট করতে পারো, আবার কিন্তু ওটাকে রিইউজ করতে পারো। দেখবি যে কিছুদিন বাদে বাদে, 6 মাস বাদে, অ্যাকোয়াগার্ড ফ্যাকোয়াগার্ড থেকে লোক আসে, ওরা এসে কি করে না, ক্যান্ডেলটা বদলে দেয়। তো ক্যান্ডেলটা বদলে দেওয়ার পরে যে নতুন একটা ক্যান্ডেল দেয়, কিন্তু পুরানো যে ক্যান্ডেলটা, ওটাকে তুমি চাইলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে বেশ 1 সপ্তাহ ধরে ডুবিয়ে রেখে দিলে ওখান থেকে কিন্তু আবার ম্যাগনেসিয়াম আয়নগুলো ডিসপ্লেসড হয়ে গিয়ে ওটা আবার ইউজ করা যাবে। যাকে সেসব আমরা করি না, কিন্তু আমি বললাম, টেকনিকটা বললাম যে দিস ইজ পসিবল, এটা এরকম ভাবে করা যেতে পারে, বারবার তুমি এগুলোকে ইউজ করতে পারো, কোনো প্রবলেমের কিচ্ছু নেই। তো আয়ন এক্সচেঞ্জ মেথডের কথা বললাম, এবারে লাস্ট যে মেথডের কথা বলবো
সিনথেটিক রেজিন মেথড। সিনথেটিক রেজিন মানে কি? সিনথেটিক রেজিন মানে হচ্ছে দু রকমের রেজিন হয়, একটাকে বলে ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন, আর একটাকে বলে অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন। তো ক্যাটায়ন অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন যেগুলো, সেগুলো কিরকম দেখতে আমি তোকে দেখিয়েছি, কিন্তু এর সায়েন্টিফিক রিজনটা কিভাবে করে সেটার কথা আমি তোকে ডিটেলে বলছি। সেটা তুই শোন, শুনলে আমার কথাটা আশা করি বুঝতে পারবি যে কিভাবে ব্যাপারটা, এই রেজিনের ব্যাপারটা কিভাবে কাজ করে না করে সেটা। রেজিন মানে আসলে আর কিছুই না, এটা এক ধরনের কম্পাউন্ড দিয়ে তৈরি, কম্পাউন্ড দিয়ে তৈরি একটা কলা। তার মধ্যে দিয়ে যখন আয়নগুলো পাস করে তখন এক্সচেঞ্জ হয়। কিভাবে এক্সচেঞ্জ হয় আমি তোকে দেখাচ্ছি। এইখানে তোকে আমি দেখাচ্ছি যেটা, সেটা তুই ভালো করে তুই দেখ যে আমি কি বলতে চাইছি। প্রথমে এই ছবিটা দেখ, কি না এইচ প্লাস আর ওএইচ মাইনাস কি হয় না, তারাই আলটিমেটলি জুড়ে তো জল তৈরি করে। তো আমরা ক্যাটায়নটা হিসাবে এইচ প্লাস চাই, অ্যানায়ন হিসাবে ওএইচ মাইনাস চাই, এই দুটো চাই। তো প্রথমেই কি ক্যাটায়ন এক্সচেঞ্জ প্রসেস, মানে ক্যাটায়ন এক্সচেঞ্জ প্রসেস মানে কি, জলটাকে একটা ওরকম ধরনের কলামের মধ্যে দিয়ে পাস করানো হবে যেখানে কি হবে না, যেখানে এই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, মাঝখানের এই ছবিটা দেখ, এই মাঝখানের এই ছবিটা তুই দেখলে বুঝতে পারবি যে সেখানে কি ক্যালসিয়াম হার্ড ওয়াটারের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আছে। কিন্তু একটা রেজিন বানানো হয়েছে, রেজিনের মধ্যে কিন্তু কি আছে না, শুধু এইচ প্লাস আয়ন, মানে এরকম ধরনের কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে একটা রেজিন বানানো হয়েছে, তার মধ্যে প্রচুর এইচ প্লাস আয়ন আছে। যখনই এর মধ্যে দিয়ে পাস করবে তখন কি হয়ে যাবে না, এইচ প্লাস আয়নগুলো জলেতে বেরিয়ে আসবে, এবং এই যে সোডিয়াম ম্যাগনেসিয়াম এইগুলো কিন্তু ওই অ্যাসিডের সাথে আটকে যাবে, রেজিনের মধ্যে আটকে যাবে। তো এটা হচ্ছে টেকনিক, যে রেজিনটা এমন একটা জিনিস দিয়ে তৈরি করা হবে যে সেখানে কিনা ওই ক্যাটায়নগুলো গিয়ে আটকে যাবে এবং ওখান থেকে এইচ প্লাস বেরিয়ে চলে আসবে। অ্যানায়নের ক্ষেত্রেও ঠিক তাই, অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন, অ্যানায়নের ক্ষেত্রেও ঠিক তাই। অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন আমরা তৈরি করেছি কিরকম না, অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন কি দিয়ে তৈরি করা হয় না, সেখানেও কিন্তু এই অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনটা জেনারেলি তৈরি করা হয় বেস দিয়ে, তার মধ্যে ওএইচ মাইনাস থাকে, বেস মানে ওএইচ মাইনাস থাকবে, অ্যামিন বা হাইড্রক্সাইড এরকম দিয়ে তৈরি করা হয়। তো যখনই এই ক্লোরাইড বা সালফেট এইসব হার্ড ওয়াটারের যেগুলো ওর মধ্যে দিয়ে পাস করবে, তখন এর মধ্যে যে অ্যামিন পার্ট আছে সেই অ্যামিন পার্টের সাথে জুড়ে যাবে, জুড়ে গিয়ে কি হবে না, অ্যামিন পার্টের সাথে জুড়ে গিয়ে এই ক্লোরাইড বা সালফেট আলটিমেটলি ওখানেই থেকে যাবে, শুধু হাইড্রক্সাইড পার্টটা অ্যামিন পার্টের সাথে বাইরে বেরিয়ে চলে আসবে, যাকে কিনা হিট ফিট করলে পরবর্তীকালে এই হাইড্রক্সাইডগুলো সলিউশনের মধ্যে চলে আসবে। কিন্তু এই এক্সচেঞ্জের ভিতরে থেকে যাবে কি না, সালফেট আর ক্লোরাইড। তো এগুলো হচ্ছে সিম্পল কিছু মেথড, কিছু টেকনিকের কথা আমি বললাম, যাকে হার্ড ওয়াটারকে সফট করা যায়। এবারে বই পড়লে তুই দেখবি যে সেখানে এইসব কথাবার্তাই লেখা রয়েছে। আর একটা জিনিস আমি তোকে বলবো, সেটা একটু বলে দিই আমি আলাদা করে, সেটা কি না, ওয়াটারের লাস্ট যেটা ইম্পর্টেন্ট যেটা পার্ট, সেটা এখানে দিতে আমি ভুলে গেছি, কিন্তু আমি তোকে পড়িয়ে দিচ্ছি, আমার মনে আছে, সেটা নিয়ে আমি তোকে পড়িয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে হার্ডনেস অফ ওয়াটার, সেটা কি করে আমি এক্সপ্রেস করব। হার্ডনেস অফ ওয়াটার, এটা কিভাবে বোঝা যাবে? এটা ইউনিট বোঝানোর জন্য যে ইউনিট ইউজ করা হয়, সেই ইউনিটটা হচ্ছে কি না ppm, মানে পার্টস পার মিলিয়ন। তো একটা 10⁶ মানে 10 লক্ষ
10⁶ parts sample of water contains how many parts of calcium carbonate or its equivalent magnesium carbonate? একটা জলের মধ্যে 10⁶ পার্টের মধ্যে কত পার্ট ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, বা ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট মানে ওর সমান আর কি কতটা ম্যাগনেসিয়াম কার্বনেট বা সালফেট ইত্যাদি রয়েছে, সেটাকে যেটা দিয়ে এক্সপ্রেস করা হয় তাকে বলে কি ppm, পার্টস পার মিলিয়ন। অনেকবার পরীক্ষায় দিয়েছে যে একটা টিউবওয়েলের ওয়াটারের হার্ডনেস 300 ppm বলতে তুমি কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্টেটমেন্ট দ্যাট দ্য হার্ডনেস অফ এ স্যাম্পল অফ ওয়াটার ইজ 300 ppm? 300 ppm একটা জলের স্যাম্পলের হার্ডনেস বলতে তুমি কি বুঝতে পারছো? আমি এটাই বুঝতে পারছি যে ওই জলের 10⁶ পার্টের মধ্যে 300 পার্ট ক্যালসিয়াম কার্বনেট থাকতে পারে, অথবা ইটস ইকুইভ্যালেন্ট এনি হার্ডনেস ক্রিয়েটিং সাবস্টেন্স থাকতে পারে। ইকুইভ্যালেন্ট কথাটার মানে কি? ইকুইভ্যালেন্ট কথাটার মানে হচ্ছে যে ধর ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট কত না 100, আর ম্যাগনেসিয়াম কার্বনেট ধর ম্যাগনেসিয়াম 24, কার্বন 12, 48, 84। তো সবসময় ইকুইভ্যালেন্টে বের করতে হবে, মানে ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্টে বের করতে হবে। কেউ বললো হয়তো যে 84 পার্ট ম্যাগনেসিয়াম কার্বনেট আছে, অ্যাকচুয়ালি সেটা ক্যালসিয়াম কার্বনেটের হিসাবে 100 পার্ট ক্যালসিয়াম কার্বনেট আছে। যদি এটা ধর ডাবল করে দিস তাহলে ক্যালসিয়াম কার্বনেটের হিসাবেই সঙ্গে সঙ্গে এক্সপ্রেস করতে হবে তোকে, কারণ ডেফিনেশনটা ক্যালসিয়াম কার্বনেট দিয়েই দেওয়া রয়েছে। ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট হতে পারে যে ওই জলের স্যাম্পলের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট নেই, কিন্তু তবুও যেগুলো আছে তাদেরকে ক্যালসিয়াম কার্বনেটেতেই হিসাবটা করতে হবে। এর উপর অনেক নিউমেরিক্যাল প্রবলেম হয়, কিন্তু আমাদের সিলেবাসে নেই, সেই জন্য আমরা করাচ্ছি না। নিট ফিটের সিলেবাসে আছে, তোদের মধ্যে যারা আছিস তাদেরকে তো নিটের ক্লাসে আমি অবশ্যই সেসব জিনিস করাবো। তো আমরা ওয়াটারের ব্যাপারটা শেষ করলাম, হাইড্রোজেন পড়াচ্ছিলাম, ওয়াটার আমরা পড়ালাম। এইবারে আমরা চলে আসছি বেসিক কনসেপ্টে। কয়েকটা বেসিক জিনিসপত্র এখনো জানানো বাকি রয়েছে, তো সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু ডিসকাস করে দিচ্ছি, শেষ হয়ে যাবে আজকে। আমরা কেমিক্যাল বন্ড রিভিশন করব, এর পরের ক্লাসে আমরা কেমিক্যাল বন্ড রিভাইজ করব। বেসিক কনসেপ্টটা তুই পড়তে শুরু কর। আমি তোদেরকে বলেছিলাম, আবারও আমি একবার মনে করাচ্ছি যে আমরা কিন্তু মার্চ মাস থেকে লাগাতার আমরা পরীক্ষা নেব। এই বেসিক কনসেপ্ট তুই রেডি করবি, তৈরি করবি, লাগাতার আমরা পরপর পরীক্ষা নিতে থাকবো। এক্সট্রা ক্লাস বা এইসব নিয়ে আমরা পরীক্ষা নেব। তো সেই পরীক্ষা দেওয়ার জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু কর, এবং সেই সময় অফলাইন ক্লাসও চালু হয়ে যাবে। মার্চ মাস থেকে অফলাইন ক্লাস চালু হবে। পরীক্ষা চাইলে আমার বাড়িতে এসে দিতে পারিস, প্রেফারেবলি আমি এটাই পছন্দ করব যে আমার বাড়িতে এসে দে। ক্লাস যেরকম বাড়িতে করছিস কর, আর চাইলে ক্লাস আমার এখানেও আসতে পারিস। আমি তো কোনো রিজিডের ব্যাপার রাখিনি, যেদিনকার মনে হবে, যেদিনকার খুশি আমাকে জানিয়ে তুই চলে আসতে পারিস। তো আমাদের এভাবেই ক্লাসটা চলবে। নিজে একটু পড়তে হবে, কারণ অনেক কিছু জিনিস পড়া হয়ে গেছে। তোকে পড়লেই দেখবি যে তোর অনেক কিছু জিনিস আটকাবে, অসুবিধা হবে। পরীক্ষা যখন দিতে যাবি দেখবি যে কোশ্চেন অ্যান্সার করতে অসুবিধা হবে। এতদিন ধরে পড়াচ্ছি, এত কিছু পড়িয়েছি,
তো এখন একটু নিজেকে পড়ার জন্য সময়টা একটু বেশি দিতে হবে, অবশ্যই সেটা করবি। যখনই অসুবিধা হবে তখনই কিন্তু আমি আছি, আমাকে যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করবি, আমি ঠিক খুঁজে পেতে আমি ঠিক বলে দেবো তোকে। তো আমরা আজকে চলে এলাম যে জায়গা থেকে আরো একটা কোশ্চেন দেয়, সেটা হচ্ছে কি না লিমিটিং রিএজেন্ট। লিমিটিং রিএজেন্ট হচ্ছে কি না, একটা রিয়াকশানে আমরা পড়িয়েছিলাম যে একটা রিয়াকশানে যেটা আগে কনজিউম হয়ে যায়, যেটা আগে ইউজ হয়ে যায়, তাকেই বলে লিমিটিং রিএজেন্ট। দেখ এখানে এ আর বি রিয়াকশন করে সি তৈরি করছে। তো বিকারের মধ্যে এ আর বি আমরা ঢেলে দিচ্ছিলাম এবং সি তৈরি হচ্ছিল, কিন্তু এ আর বি তারা ইকুয়াল পরিমাণে বা একই রকমের মোলেতে যদি আমি না নিই, তাহলে কোনো একটা আগে শেষ হয়ে যাবে। যেটা আগে শেষ হয়ে যায় তাকে বলে কি না লিমিটিং রিএজেন্ট। কিন্তু আমাদের পরীক্ষার সময় আমরা কি করে বের করব লিমিটিং রিএজেন্টটা, কি করে বের করব? দেখ তোকে কিন্তু বলে দেবে যে একটা রিয়াকশন কেমন ভাবে হচ্ছে। ধর 2a + 3b = 4c, এটা হয়েছে। তো ধরা যাক তোকে বলে দেবে যে কত কত নেওয়া হয়েছে, 2 মোল এ আর 2 মোল বি ধর নেওয়া হয়েছে, কি আলাদা কিছু নেওয়া হয়েছে, যাই নেওয়া হোক না কেন, কি নিয়েছে তুই দেখবি। এটা 2 মোল, এটাও 2 মোল, দুটোই 2 মোল নিয়েছে। এবার তাকে কি করবি না, ব্যালেন্সের যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে তুই ডিভাইডেড করবি, তাকে ডিভাইড করবি, ব্যালেন্সের নাম্বারটা দিয়ে মনে করে ডিভাইড করবি। কখনোই কিন্তু ভাববি না যে কোনো জিনিসটা যেটা কম নেওয়া হয় মানেই সেটা লিমিটিং রিএজেন্ট হয় না। রিয়াকশনে তো ওটা তো কম লাগতে পারে, ওভাবে তুই বিচার করলে হবে না। তোকে কি করতে হবে না, যে দুটো জিনিস নেওয়া হয়েছে কত কত মোল, তাকে ব্যালেন্সের যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে ডিভাইড করবি। ডিভাইড করলে যেটা কম আসবে সেটাই হবে কি লিমিটিং রিএজেন্ট, অ্যান্ড বি উইল বি কনজিউম ফার্স্ট ইন দ্য গিভেন রিয়াকশন। এইটা যদি তুই মাথায় রাখিস তাহলে কিন্তু কোনোভাবেই তোর কিছু গন্ডগোল হবে না, তোর কিছু প্রবলেম সেখানে কোনো কিছু অ্যারাইজ করবে না। তো আমরা যেটা বলছিলাম, হ্যাঁ স্যার এইটা একবার বলবেন যে কি দিয়ে ডিভাইড করব এটা? আমি এক মিনিট, আমি বলেছি যে তুই যখন একটা রিয়াকশনে কে লিমিটিং রিএজেন্ট হবে এটা যখন তুই জানতে চাইবি, তখন কত কত নেওয়া হয়েছে সেটা দেখবি, এ কত বি কত নেওয়া হয়েছে, আর তাদেরকে কি করবি না ব্যালেন্স করা হয়েছে যে নাম্বারটা দিয়ে, ব্যালেন্সের যে নাম্বার সেই নাম্বারটা দিয়ে ডিভাইড করবি। এ যেরকম এটা কি আছে না, এটা হচ্ছে ব্যালেন্সের 2 আছে, তাহলে 2 দিয়ে ডিভাইড করবি। এটা 3 আছে, 3 দিয়ে ডিভাইড করবি, তাহলে 0.66, এটা 1 ইত্যাদি এরকম ধরনের হবে। তো যেটা কম হবে, ভ্যালুটা যেটা কম আসবে ডিভাইড করার পরে, সেটাকেই বলে লিমিটিং রিএজেন্ট। আমার কথা বুঝেছিস না বুঝিসনি? আচ্ছা আরো এক্সাম্পল দিচ্ছি। দেখ যে তোর কি হয়েছে না, এখানে একটা প্রশ্ন দিয়েছে 2 moles of A and 2 moles of B taken and further reacted to form C. Find out how much amount of A will be left in the beaker. A কতখানি বিকারে পড়ে থাকবে সেটা জানতে চেয়েছি। তুই রিয়াকশনটা যেটা দেয়া রয়েছে সেটা ভালো করে দেখ, তাতে কি লেখা রয়েছে না, তাতে এরকম ব্যালেন্স এখানে 3 আছে আর এখানে 2 আছে,
এর থেকে তুই কি বুঝতে পারছিস যে 3 মোল বি রিয়াক্টস উইথ 2 মোল এ, তাহলে 1 মোল বি রিয়াক্টস উইথ 2/3 মোলস অফ এ। তাহলে বি কত মোল নেওয়া হয়েছে? 2 মোল নেওয়া হয়েছে। 2 মোলস অফ বি রিয়াক্টস উইথ কত মোলস অফ এ? না 2/3 ইন্টু 2 মানে 1.33 মোলস অফ এ। তুই কাকে দিয়ে এই হিসাবটা করতে পারিস? যেটা লিমিটিং রিয়েজেন্ট। তুই এ দিয়ে এই হিসাবটা করতে পারবি না, তোকে বি দিয়ে হিসাবটা করতে হবে, কারণ বি হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। বি আগে শেষ হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কে? নিশ্চয়ই এ পড়ে থাকবে। তাহলে 2 মোল বি রিয়াক্ট করছে কত? 1.33 মোল এর সাথে। তাহলে বি এ কতখানি পড়ে থাকবে? না 2 মাইনাস 1.33 মোল মানে 0.66 মোল পড়ে থাকবে। এই বিষয়টা বুঝেছিস নাকি বুঝিসনি? হ্যাঁ স্যার এইবার বুঝেছি। এইবার বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তো আমরা সব সময়তেই লিমিটিং রিয়েজেন্টটাকে বের করে নিতে হবে এবং তার বেসিসেই একটা রিয়াকশনের প্রোডাক্টটা ঠিক হবে। আবার বলছি, ধর যদি তোকে জিজ্ঞাসা করে, অনেক রকম ভাবে প্রশ্ন দিতে পারে, আমি তোকে একটা কোশ্চেন দিয়েই তোকে বোঝাচ্ছি যাতে করে কোনো সময় কোনো প্রশ্নেতেই তোর যাতে না অসুবিধা হয়। আমরা বলছি যে প্রশ্নটা এরকম ভাবে দিল, 2 moles and a b react further react to find out what is the maximum amount of c formed in the reaction। সি কতটা তৈরি হবে, সি এর অ্যামাউন্টটা ম্যাক্সিমাম কতটা তৈরি হবে, এভাবেও বলতে পারে। এ কতটা পড়ে থাকবে সেভাবেও বলতে পারে, বা ম্যাক্সিমাম কতটা সি তৈরি হবে সেটাকেও বলতে পারে। তাহলে কি লিখবো? না 3 মোল বি, 3 মোল বি 3 আর এখানে 4, 3 মোল বি সে তৈরি করছে কত? 4 মোল। 1 মোল বি তৈরি করবে কত? 4/3 মোল। আর 2 মোল, এটাই তো লিমিটিং, এটা তো লিমিটিং। তুই কখনো কিন্তু এই এটা দিয়ে কিন্তু হিসাবটা করবি না, তুই সবসময় হিসাব করবি বি দিয়ে, কারণ এ তো পড়ে থাকবে, এ তো এক্সেস পড়ে আছে। 2 মোল তো তার রিয়াকশন করেনি, কিন্তু বিটা 2 মোল পুরো রিয়াকশন করে গেছে। তো 2 মোল বি সেটা রিয়াকশন করার পরে কিন্তু এখানে কতটা সি তৈরি করবে? না 2.66। তাহলে কোন রিয়াক্ট্যান্ট কতটা পড়ে রয়েছে, কে লিমিটিং রিয়েজেন্ট, কতটা প্রোডাক্ট তৈরি হবে, যে কোনো ভাবেই তোকে লিমিটিং রিয়েজেন্ট রিলেটেড প্রশ্নের মধ্যে দিতে পারে। তো যাই দিক না কেন, এই কয়েকটা এক্সাম্পল তুই যদি পরপর করে রাখিস তাহলে যে কোনো দিক থেকেই তোকে প্রশ্ন, রিয়াকশন হয়তো চেঞ্জ করে দিতে পারে, নাম্বার অফ মোলস হয়তো চেঞ্জ করতে পারে, কিন্তু বেসিক আইডিয়াটা তোকে কিছু চেঞ্জ করতে পারবে না। প্রোডাক্ট বের করতে দিতে পারে, রিয়াক্ট্যান্ট কতখানি পড়ে রয়েছে বের করতে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি করতে পারে, কিন্তু বেসিক ব্যাপারটা যেটা তোর জানা থাকলে কোনো অসুবিধা আমার মনে হয় না হবে। এখানে আরো একটা প্রশ্ন দিচ্ছি, আমি তোকে পাঠিয়ে দেবো এগুলো, আমি একটু ডিসকাস করে দিচ্ছি, পরীক্ষায় এসছে যেহেতু সেসব প্রশ্ন। 2 moles of each of lithium hydride and boron trifluoride, how many maximum moles of B2H6 is formed? তাহলে দেখ যে 6 লিথিয়াম হাইড্রাইড রিয়াকশনটা দিয়ে দিয়েছে, এভাবে রিয়াকশন করেছে, তো এটাও 2 মোল নেওয়া হয়েছে, এটাও 2 মোল নেওয়া হয়েছে। তো এবারে ব্যালেন্সের যে নাম্বারটা যেটা সেটা দিয়ে তুই ডিভাইড করিস, তাহলে এটা 0.3 আসছে, এটা 0.25 আসছে। তার মানে যেটা কম আসছে ওটাই লিমিটিং রিয়েজেন্ট। যাবতীয় হিসাব কিন্তু এখন BF3 দিয়েই হবে, BF3 দিয়েই তোকে সমস্ত হিসাবটা করতে হবে, কিন্তু লিথিয়াম হাইড্রাইড দিয়ে তুই হিসাবটা করতে পারবি না, কারণ ওটা লিমিটিং রিয়েজেন্ট নয়। যেটা লিমিটিং রিয়েজেন্ট সেটা দিয়েই তুই হিসাবটা করবি। তো এবারে লিমিটিং রিয়েজেন্ট দিয়ে যদি হিসাবটা করিস, তাহলে তুই কি এখানে এইটা দিয়ে তুই হিসাবটা করিস, তাহলে 8 মোল রিয়াকশন করে তৈরি করছে কত? এর আগে ব্যালেন্সে কত আছে? 1 মোল। তাহলে 1 মোল যদি রিয়াকশন করে তাহলে 1/8, তাহলে 2 মোল যদি রিয়াকশন করে, 2 মোল যদি, কারণ এটা 2 মোল আছে ওটাই লিমিটিং রিয়েজেন্ট, ওটা দিয়ে হিসাব করলেই হবে, এটা দিয়ে কোনো সময় হিসাব করবি না। 2 মোল রিয়াকশন করলে কিন্তু এইভাবে B2H6 এর অ্যামাউন্টটা তুই পেয়ে যাবি, কোনো অসুবিধা হবে না, দেখতে পাবি। ছোট ছোট অঙ্ক, সোজা সোজা অঙ্ক, ভুল হয়ে যায়, স্টুডেন্টরা ভুল করে ফেলে, তো সেটা যাতে না হয় তার কথা আমি বলছি। এখানে আরো একটা এক্সাম্পল তোকে দেখাচ্ছি, প্রচুর এক্সাম্পল, প্রচুর কোশ্চেন আছে সব দিয়ে। 0.1 মোল BaCl টু মিক্সড উইথ 0.3 মোল সোডিয়াম ফসফেট, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ। প্রথমে লিমিটিং রিয়েজেন্ট বের করে ফেললি,
কত কত নিয়েছে সেগুলো লিখে ফেললি, এত এত নিয়েছে, ব্যালেন্সের নাম্বার দিয়ে ডিভাইড করলি, লিমিটিং রিয়েজেন্ট যেটা কম হবে সেটা বেরিয়ে গেল, এটা লিমিটিং রিয়েজেন্ট। ওইটা ধরেই এবার তুই হিসাব করতে থাকবি, তাহলেই দেখবি বেরিয়ে যাবে। তাহলে এখন দেখ 3 মোল BaCl2 এত বেরিয়াম ফসফেট তৈরি করে, তাহলে 0.1 মোল থেকে কত তৈরি হবে। লিমিটিং রিয়েজেন্টটা দিয়ে হিসাবটা তুই করবি সবসময়, ব্যাস তোর অঙ্ক মিলে যাবে, কোনো একটা অঙ্ক ভুল হবে না। কিন্তু লিমিটিং রিয়েজেন্ট বের করতে গেলে স্টুডেন্টরা কিন্তু ভুল করে ফেলে। যাতে না ভুল করে আমি বললাম যে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট মানে ব্যালেন্সের নাম্বার দিয়ে তুই ডিভাইড করবি, ডিভাইড করলে দেখবি যে একেবারেই কিন্তু কোনো রকম কোনো ভুল হবে না। এখানে আরো আমি লিমিটিং রিয়েজেন্টের প্রশ্ন দিয়েছি, যেগুলো যেগুলো বিভিন্ন বছরে এসছে ইত্যাদি, লিমিটিং রিয়েজেন্ট বের করতে বলে ইত্যাদি। আমি তোকে লিমিটিং রিয়েজেন্ট এতক্ষণ ধরে বললাম, এবারে আমি তোকে মিক্সচার প্রবলেম, যেটা আরো একটা ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম আজকাল দিচ্ছে খুব, যেমন ধরনের কোশ্চেন আসছে সেগুলো নিয়ে অ্যানালিসিস করেই তো আমরা পড়াই। একটা বেসিক কনসেপ্ট চ্যাপ্টারে কিন্তু অনেক বড় চ্যাপ্টার, অনেক রকমের নিউমেরিক্যালস তার মধ্যে রয়েছে। তো আমরা অনেক কিছু জিনিস ডিসকাস করেছি, কিন্তু কোন কোন জিনিসগুলো জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটার কথা বলছি, এবং সেটার প্রবলেমস গুলো আমি দেখাচ্ছি, তুই যাতে করলে অসুবিধা না হয়। মিক্সচার প্রবলেম কি? এই মিক্সচার প্রবলেম আমি তোকে দেখাই। দু রকমের প্রবলেম আছে, তার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এটা না হয় ওটা এরকম ধরনের দেয়, হয়তো নিউমেরিক্যাল কোয়ান্টিটি গুলো হয়তো চেঞ্জ হয়, কিন্তু বেসিক আইডিয়াটা এটাই থাকে। আমি তোকে দেখাচ্ছি, তুই ভালো করে দেখ। যে একটা এক্সাম্পল আমি তোকে দেখাচ্ছি, এইটা দিয়ে অনেকবার দেয় অ্যালয় দিয়ে। অ্যালয় মানে সে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের অ্যালয় হয়, বা অন্য কোনো কম্পাউন্ডের অন্য কোনো এলিমেন্ট দিয়েও অ্যালয় হতে পারে। তো সেটা কোনো বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে অ্যালয় দিয়ে প্রশ্নটা আসে, সেই জন্য আমি অ্যালয়ের এক্সাম্পলই তোকে দিয়েছি। কি মজাদার ব্যাপার দেখ, 1 gram of an alloy containing magnesium and aluminium react with HCl to liberate 1.12 liter hydrogen gas at STP. Calculate the composition of alloy. অ্যালয়ের কম্পোজিশনটা তোমাকে বলতে হবে, যেটার 1 গ্রাম নিয়ে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম তার মধ্যে আছে 1.12 লিটার হাইড্রোজেন গ্যাস পাওয়া যাচ্ছে। সিম্পল ব্যাপার, হাইড্রোজেন গ্যাস পাওয়া যাচ্ছে, কারণ মেটাল অ্যাসিডের সাথে রিয়াকশন করলে হাইড্রোজেন গ্যাস দেবে। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মতো রিয়াক্টিভ মেটাল। তো আমরা এবারে কি করব না, এখান থেকে কিন্তু বের করব যে ওই অ্যালয়টার মধ্যে ম্যাগনেসিয়ামের পার্ট কতটা রয়েছে এবং অ্যালুমিনিয়ামের পার্ট কতটা রয়েছে, এটাই হচ্ছে কাজ। তো এখানে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের সাথে যে রিয়াকশন সেটা আমরা লিখে ফেলব। ধরে নেব যে ম্যাগনেসিয়াম ওখানে ছিল x গ্রাম, ম্যাগনেসিয়াম ছিল x গ্রাম, কথাটা বোঝার চেষ্টা কর। সে যা থাকবে তুই একটাকে x ধরে নিবি, তাহলে টোটাল তো বলেছিল 1 গ্রাম, তাহলে তোর 1 মাইনাস এক্স গ্রাম, 1 মাইনাস এক্স গ্রাম। তো অ্যালুমিনিয়াম টোটাল মিলিয়ে যদি তোর 1 হয়, তাহলে একটা এক্স হলে 1 মাইনাস এক্স, কিন্তু এটা গ্রামেতে। তুই যখনই এইসব অঙ্ক করতে যাবি তখনই কিন্তু মোলে কনভার্ট করবি, কারণ মোলের অ্যাপ্লিকেবিলিটি অনেক বেশি। আমরা মোল নিয়ে অনেক কথা বলেছি অলরেডি। তো তুই কি করবি না, এক্স গ্রাম যেটা ছিল তাকে তুই মোলে কনভার্ট করবি। কত না, ওর অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করবি। তো ম্যাগনেসিয়ামের অ্যাটমিক মাস 24। অ্যাটমিক মাস বের করার আমি নিয়ম বলেছিলাম যে যদি তার অ্যাটমিক নাম্বার যদি ইভেন হয় তাহলে তাকে ডাবল করে দিবি। 12 ম্যাগনেসিয়ামে, তাকে ডাবল করে দিবি। এক্সেপশনের কথা, এইসব কথা বলেছি, তো জানি না মনে আছে কিনা। আর অ্যালুমিনিয়াম কিন্তু 13, ওটা ডাবল করে 1 অ্যাড করতে হয়, তাহলে 13 ইন্টু 2 মানে 26 প্লাস 1 মানে 27। তো এটাতে দুটোকেই মোলে কনভার্ট করলাম, এবং হাইড্রোজেন যে 1.12 লিটার সেটাকেও কিন্তু আমি মোলে কনভার্ট করলাম। তাহলে সবাইকে মোলে কনভার্ট করে হয়ে গেল। নিজেকে বুঝে নিতে হবে যে আমরা কি করতে চলেছি, অঙ্কটা পুরো ছবির মতো হয়ে যাবে,
বইতে অনেক রকমের টেকনিকে অঙ্ক করা রয়েছে, আমি সেই টেকনিকগুলো একেবারেই পছন্দ করি না। একটা বিভিন্ন অঙ্ক বিভিন্ন রকম ভাবে করছে, তো একটা স্টুডেন্টের পক্ষে এসব করা সম্ভব নয়। স্টুডেন্টকে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে, যে সমস্ত অঙ্কগুলো এই রকম ওয়েতে করতে হবে। তো সেই জন্যই আমি বলছি যে মোলে তুই কনভার্ট করে নিবি যা যা জিনিসপত্র আছে, গ্রামে তুই কখনো কনভার্ট করবি না। এবারে মোলে কনভার্ট করার পরে তুই যখন এখানে দেখতে পাবি যে এই ম্যাগনেসিয়াম 1 মোল থাকলে 1 মোল হাইড্রোজেন তৈরি করে, অ্যালুমিনিয়াম 1 মোল থাকলে 1 মোল হাইড্রোজেন তৈরি করে। এখানে সব ব্যালেন্সে এক এক করে রয়েছে, ব্যালেন্সে কোনো নাম্বার এখানে খায়নি। ম্যাগনেসিয়ামের গায়ে এখানে 2 দিয়ে দিয়েছি, এটা 2 বা এটা 3 খেয়েছে, কিন্তু এখানে হাইড্রোজেনের ঘাড়েতে কোনো নাম্বার খায়নি, HCl এর ঘাড়েতে নাম্বার খেয়েছে। তার মানে আমি পরিষ্কারভাবে লিখতে পারি যে 1 মোল ম্যাগনেসিয়াম সে 1 মোল হাইড্রোজেন তৈরি করতে পারে। তাহলে X/24 ম্যাগনেসিয়াম X/24 মোল হাইড্রোজেন তৈরি করতে পারে। ঠিক একই রকম ভাবে 1 মোল অ্যালুমিনিয়াম 1 মোল হাইড্রোজেন তৈরি করতে পারে। তাহলে 1 - X/24 হবে না, সরি এটা লিখতে গিয়ে ভুল হয়েছে, 27 হবে, এটা 27 এখানে ঠিক আছে, 27 1 - X/27 মোল। তাহলে টোটাল হাইড্রোজেন কত মোল হলো? X/24 1 - X/27। এই যে টোটাল হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেনের মোল। তাহলে 1 - X/27 প্লাস X/24 করে এখান থেকে X বের করে ফেললি, X বের করে ফেললি। X বের করার পরে এক্সটা ছিল কিসে? গ্রামে। এক্স যখন ধরেছিলাম সেটা গ্রামে, যখন ওটা বেরোবে তখন গ্রামেতেই বেরোবে। তাহলে এক্সটা যদি 0.4 গ্রাম হয় তাহলে 1 - X মানে 0.6 গ্রাম। এই অ্যালয়ের অঙ্ক কপার জিঙ্ক দিয়ে দেয়, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে দেয়, আয়রন কপার দিয়ে দেয়, অনেক কিছু দিয়ে দেয়, কিন্তু বেসিক ব্যাপারটা তুই বুঝেছিস কিনা আমাকে বল। আমি আরেকবার তোকে দেখাচ্ছি, তুই ভালো করে দেখে নে যে 1 গ্রাম অ্যালয়, তার মধ্যে ম্যাগনেসিয়াম। শুধু এই প্রশ্নটা বলে নয়, এরকম ধরনের প্রশ্ন যে রিয়াকশন করে হাইড্রোজেন বের করেছে বা কার্বন ডাইঅক্সাইড বের করেছে, এরকম ধরনের দিয়েছে একটা মিক্সচারে। অ্যালয় হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, হয়তো মিক্সচার বললো যে দুটো মেটালের মিক্সচার আছে, কত কত আছে বলো। তো প্রথমে রিয়াকশন গুলো লিখে ফেললি, X গ্রাম ম্যাগনেসিয়াম আছে, 1 - X গ্রাম অ্যালুমিনিয়াম আছে, তাকে মোলে কনভার্ট করলি। হাইড্রোজেন যেটা তৈরি হয়েছে তাকেও মোলে কনভার্ট করবি। ভলিউম থাকলে তাকে 22.4 দিয়ে ডিভাইড করতে হয়, তবেই মোল বেরোয়। তো এসব কথা আমি আগেও বলেছি। তো এবারে এখান থেকে কিন্তু আমরা লিখতে পাচ্ছি যে 1/24 মোল ম্যাগনেসিয়ামের থেকে এত মোল হাইড্রোজেন বেরোয়। তাহলে প্রত্যেকটাই আমি লিখে ফেললাম, হাইড্রোজেন কত মোল টোটাল অ্যাড করলে কিন্তু হাইড্রোজেনের মোলের ইকুয়াল হলো। এবং এক্সট্রা যেহেতু গ্রামেই আমি ধরেছিলাম প্রথমে, তাহলে এখানে গ্রামেই বেরোবে। তো এরকম একটা অঙ্ক তোকে আমি দেখালাম, খুব সিম্পল ওয়েতে টোটাল ব্যাপারটা করতে পারবি তুই। 0.4 গ্রাম ম্যাগনেসিয়াম, 0.6 গ্রাম অ্যালুমিনিয়াম। তো এরপর দেখ, আমি আর একটা টাইপের কথা বলছি, যে টাইপটা কিন্তু এই ডিকম্পোজিশন করলে বা ব্রেক করলে কি তৈরি হয় না তৈরি হয় তার উপরে একটা পপুলার অঙ্ক আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার বিভিন্ন রকম পরীক্ষায় দিয়েছে, যে সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট আছে একটা মিক্সচারে। ভালো করে তুই শোন আমার কথাটা আগে। এই অঙ্ক তুই অনেক জায়গায় দেখতে পাবি, বইতেই আছে এই অঙ্ক, আমি তো বলেই দিচ্ছি তোকে বইতেই আছে। তো সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট মিক্সচার আছে। এই মিক্সচারকে যখন তুই হিট করবি তখন কার্বন ডাই অক্সাইড বেরোবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সোডিয়াম কার্বনেট থেকে কিন্তু কোনো কার্বন ডাই অক্সাইড তুই পাবি না, ক্রস দেওয়া রয়েছে। মানে কি, সোডিয়াম কার্বনেটকে ভেঙে কিন্তু কখনো কার্বন ডাই অক্সাইড বেরোয় না। আমি জানি না তোর মনে আছে কিনা, তোর যদি মনে থাকে তাহলে তুই বুঝতে পারবি যে একমাত্র কার্বনেট যেটা ডিকম্পোজ করে সেটা হচ্ছে অ্যালকালি মেটাল কার্বনেট, সেটা হচ্ছে লিথিয়াম কার্বনেট।
বাকি সোডিয়াম, পটাশিয়াম এইসব কার্বনেটকে কিন্তু কখনোই ডিকম্পোজ করা যায় না। অ্যালকালি মেটালের কথা বলছি, অ্যালকালাইন আর্থ মেটাল নয়, কিন্তু অ্যালকালি মেটালের কথা বলছি। তো সোডিয়াম কার্বনেটকে হিট করলে কিন্তু সেটা কিছুই হয় না, কিন্তু সোডিয়াম বাইকার্বনেটকে হিট করলে সোডিয়াম কার্বনেট, ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড এটা তৈরি হয়। তো এখানে একটা ব্যাপার তুই দেখ, যে 2 গ্রাম মিক্সচারটা ছিল, 2 গ্রাম এই মিক্সচারটা ছিল সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেটের, তার থেকে 0.11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া গেছে। তো এই 0.11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যেটা, সেই কার্বন ডাইঅক্সাইডটা কোথা থেকে এসছে? এক্সক্লুসিভলি সোডিয়াম বাইকার্বনেট থেকেই এসছে, কারণ সোডিয়াম কার্বনেট তো কোনোভাবেই কোনো ডিকম্পোজিশন করে না। তো আমরা বুঝতে পারলাম যে কার্বন ডাইঅক্সাইড যেটা পাওয়া গেছে সেটা কিন্তু তার জন্য রেসপন্সিবল হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এবারে কার্বন ডাইঅক্সাইড যেটা পাওয়া গেছে কত, 0.11 গ্রাম, তাকে আমি মোলে কনভার্ট করব। এই কাজটা তুই করবি, যে কোনো বেসিক কনসেপ্টের অঙ্কে তুই চেষ্টা করবি ওকে আগে মোলে কনভার্ট করে দিতে। মোলে কনভার্ট করাটা খুব গুরুত্বপূর্ণ। মোলে কনভার্ট করার জন্য 4টে ফর্মুলার কথা বলেছিলাম, সেই 4টে ফর্মুলা কিন্তু তুই মনে রাখবি। সেটা আমি রিভিশনের লেকচার নাম্বার 1-এ আমি এই কথা আলোচনা করেছিলাম। তো মিক্সচারটা রয়েছে 2 গ্রাম, মিক্সচারটা রয়েছে 2 গ্রাম। তো আমি ধরলাম সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেটটা এক্স, তাহলে সোডিয়াম কার্বনেট হচ্ছে 2 - x। তাহলে তাকে আমি কি করব না, তাকে আমি মোলে কনভার্ট করব। তো এক্স বাই সোডিয়াম, এটা 84 সোডিয়াম বাইকার্বনেট, এটা এক্স বাই 84, আর এখানটা ভুল হয়েছে, 2 - x বাই এটা সোডিয়াম কার্বনেটের 106 বেরোবে, সোডিয়াম কার্বনেটের 106 মলিকুলার ওয়েট, 106। এটা যেরকম 84, এটা 106। তাই সব মোলে কনভার্ট হয়ে গেছে, আর কার্বন ডাইঅক্সাইডেরও মোল বেরিয়ে গেছে। এবার আমি রিয়াকশন থেকে দেখব যে কত বাইকার্বনেট থেকে কত কার্বন ডাইঅক্সাইড হয়। দেখ এখানে তুই দেখতে পাচ্ছিস যে 2 মোল বাইকার্বনেট থেকে 1 মোল কিন্তু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। তাহলে 2 মোল বাইকার্বনেট থেকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল থেকে হাফ মোল, আর এক্স বাই 84, এটা কোথা থেকে এলো না, এক্স ধরেছিলাম, এখানে এক্স ধরেছিলাম, এক্স বাই 84 মোল, তাহলে এক্স বাই 84 মোল এটাতে আছে। সোডিয়াম কার্বনেট থেকে তো কোনো কার্বন ডাইঅক্সাইড আসেনি, তাই তো ওটা দরকারই পড়বে না তোর, শুধু এইটা হাফ ইন্টু এক্স বাই 84 ইকুয়ালস টু 0.0025। তাহলে এখান থেকে তুই এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারিস, সেটা কিন্তু গ্রামে বেরোবে, কারণ এক্সটা গ্রামেই ধরা ছিল, গ্রামে বেরোবে। এখান থেকে কত পার্সেন্টেজ এইসব অনেক কিছু বের করতে দেয়, কিন্তু বেসিক জায়গাটা যেটা, সেটার কথা আমি বললাম, এবং সেখানে তুই এইগুলো করতে পারবি। মিক্সচারের প্রবলেম আমি তোকে দুটো দিলাম, আইদার অর করে পরীক্ষায় আসে, এমন কোনো অসুবিধার কিছু হবে না, সেটার কথা আমি তোকে বলে দিলাম। আচ্ছা, এবারে হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিসের কথা আমি তোকে বলবো আজকে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন টার্মস। সেই কনসেন্ট্রেশন টার্মটা কি, কনসেন্ট্রেশন টার্মটা বলতে কি বোঝায়, কি কি কনসেন্ট্রেশন টার্ম। দেখ আমরা নর্মালি যে কনসেন্ট্রেশন টার্ম যেটা আমরা বলি, সেই কনসেন্ট্রেশন টার্ম কিন্তু যেটা, সেটা হচ্ছে যে একটা সলিউশনকে যখন আমরা এক্সপ্রেস করি, একটা সলিউশনকে যখন আমরা বোঝাই, তখন সেই সলিউশনটা, সেখানে সলভেন্ট সলিউট থাকে এবং তার একটা কনসেন্ট্রেশন থাকে, মানে কতটা সলভেন্টের মধ্যে কতটা সলিউট দেয়া হয়েছে সেটা থাকে। তো তাদেরকে আমরা বিভিন্ন রকমের ইউনিটে এক্সপ্রেস করি, সে কথা আমি আগেও বলেছি। তো এখানে যদি
সলভেন্ট এবং সলিউটের অ্যামাউন্টটা যদি আমার জানা থাকে, তাহলে সেখান থেকে আমি কি করতে পারি না তাকে এক্সপ্রেস করতে পারি, একটা কনসেন্ট্রেশন টার্ম দিয়ে এক্সপ্রেস করতে পারি। কি না, আমরা এরকম ধরনের এক্সপ্রেস করতে পারি, মাস বাই মাস মানে ডাব্লিউ বাই ডাব্লিউ দিয়ে এক্সপ্রেস করতে পারি, ডাব্লিউ বাই ভি দিয়ে এক্সপ্রেস করতে পারি, ভি বাই ভি দিয়ে এক্সপ্রেস করতে পারি। তো আমরা ওয়েট পার ওয়েট বা ওয়েট পার ভলিউম বা ভলিউম পার ভলিউম হিসাবে আমরা এগুলোকে এক্সপ্রেস করতে পারি। তো এই এক মিনিট, আচ্ছা, তো এগুলো খুব সিম্পল ব্যাপার, ভলিউম বা মাস ভলিউম বা ওয়েট ভলিউম, এগুলোর কথা আমি সেই অর্থে বলছি না। মাস পার্সেন্টেজ, মাস অফ দ্য সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 100। হ্যাঁ, মাস অফ সলিউট যদি 20 হয় তাহলে মাস অফ সলিউশন 100, মাস অফ সলভেন্ট মাইনাস করে এখানে সবসময় সলিউশনটাই বসাতে হয়, নিচে সবসময় সলিউশন মানে টোটাল অ্যামাউন্টটা বসাতে হয়। ভলিউম, ওয়েট পার ভলিউম, ভলিউম অফ সলিউশন যখন বসাবি তখন কিন্তু 100 ml এ 20% মানে 100 ml এ 20 গ্রাম সলিউট আছে, এটা সলিউশন হিসাবেই বলা হচ্ছে। ভলিউম বাই ভলিউম একই রকম ব্যাপার, যে 20 ml 100 ml সলিউশনের মধ্যে রয়েছে, সেই হিসাবে বলা হচ্ছে। আচ্ছা, এবারে গুরুত্বপূর্ণ হচ্ছে মোল ফ্র্যাকশন। এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু বুঝিয়ে দিই। মোল ফ্র্যাকশন মানে কি? মোল ফ্র্যাকশন একটা সলিউশনের কত এরকম হয় না। মোল ফ্র্যাকশন হয় সলিউটের মোল ফ্র্যাকশন কত, সলভেন্টের মোল ফ্র্যাকশন কত। কিরকম ব্যাপারটা দেখ, যে তুই সলিউটের মোল ফ্র্যাকশন যখন বের করতে যাবি তখন সলিউটের মোল ডিভাইডেড বাই মোলস অফ সলিউট প্লাস মোলস অফ সলভেন্ট, দুটোকে অ্যাড করে দিবি, সলিউটের মোল বাই সলভেন্ট প্লাস সলিউট। আবার যখন সলভেন্টের মোল ফ্র্যাকশন তখন কিন্তু সলভেন্টের মোল ডিভাইডেড বাই টোটাল মোল, সবসময় টোটাল মোল দিয়ে ডিভাইড করতে হবে। যা তোর সলিউশনে থাকবে প্রত্যেকের আলাদা আলাদা করে মোল ফ্র্যাকশন বের করা যায়। মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউশন বলে কিছু হয় না, সলিউশনের মোল ফ্র্যাকশন সবসময় টোটাল মোল ফ্র্যাকশন 1ই হয়। সলিউশনের সেই জন্যে মোল ফ্র্যাকশন বলে কোনো ব্যাপার নেই, মোল ফ্র্যাকশন হবে ইন্ডিভিজুয়াল সলিউটের প্লাস সলভেন্টের, এই সকলের মোল ফ্র্যাকশনগুলো কে অ্যাড করলে মোল ফ্র্যাকশন, তো সকলের ফ্র্যাকশনগুলো অ্যাড করলে কি হবে? 1 হবে। ফ্র্যাকশন মানে কি? আমি টোটাল সম্পত্তির
হাফ ফ্র্যাকশন একজন পেয়েছে, তাহলে আর এক হাফ ফ্র্যাকশন আরেকজন পেয়েছে, তাহলে টোটাল ফ্র্যাকশনটা হচ্ছে 1, তাহলে হাফ একজন আরেকজন হাফ। এরকম ভাবে মোল ফ্র্যাকশন মানেও কিন্তু টোটাল যদি 1 হয় তার কত ফ্র্যাকশন একটা পার্টিকুলার সলিউট। কেন এটা ইউজ করা হয় না, হতে পারে যে এমন একটা সলিউশন যার মধ্যে চিনিও আছে, নুনও আছে, অন্য কিছু জিনিসপত্র, 3-4টে ইনগ্রেডিয়েন্টস রয়েছে, তখন তাদের কনসেন্ট্রেশনটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব, তখন মোল ফ্র্যাকশনটা এক্সপ্রেস করা হয়। সেই জন্য আমি তোকে বলে দিলাম, জানিয়ে দিলাম। তো মোল ফ্র্যাকশন সবসময় টোটাল করলে, সলিউট আর সলভেন্টে টোটাল করলে কিন্তু মোল ফ্র্যাকশন সবসময় কি হবে না 1 হবে। টোটাল মোল ফ্র্যাকশন অফ মিক্সচার অলওয়েজ 1 হবে। যে কথা বললাম যে মিক্সচার টোটাল ফ্র্যাকশন গুলোকে অ্যাড করলে তো 1ই হবে। আচ্ছা, এবারে ধর তোকে এরকম ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করলো, আমি তোকে কোশ্চেন একটা দেখাই যাতে করে তুই বুঝতে পারবি যে মোল ফ্র্যাকশন অফ সলিউট ইন 10% W/W সোডিয়াম হাইড্রোক্সাইড, 10% W/W সোডিয়াম হাইড্রোক্সাইড। এবারে 10% W/W সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে কি বুঝলি, মানে কি, সেখানে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সলিউশন কত না 100 গ্রাম, তাহলে সলভেন্ট কত 90 গ্রাম, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল 10 গ্রাম আর জল হয়ে গেল কত না 90 গ্রাম। এইবারে মোলস অফ সলিউট তোকে উপরে লিখতে হবে, তাহলে মোলস অফ সলিউট মানে কি, ওর নিজের মোল ডিভাইডেড বাই সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার 23 প্লাস 16 প্লাস 1 মানে 40, তাহলে 10/40 ডিভাইড বাই টোটাল মোল। টোটাল মোল মানে ওর নিজের মোল প্লাস জলের মোল, 90 বাই জলের মলিকুলার ওয়েট হচ্ছে 80। এইটা হচ্ছে মজাদার ব্যাপার, এইটা অনেকে কিন্তু এইসব জিনিসপত্র ভুল করে, গন্ডগোল করে। কারণ দেখ W/W মানে হচ্ছে যে টোটাল যে সলভেন্ট, 100 সলভেন্টের মধ্যে 10% W/W মানে 10 গ্রাম সলিউট আছে 100 গ্রাম সলিউশনের মধ্যে। তাহলে সলিউশনের মধ্যে যদি থাকে তাহলে সলভেন্টটা কত আছে 10 মাইনাস করে দিতে হবে। সলিউশনটা তো টোটালটাই 100 হচ্ছে সলিউশন, সেটা তো সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিয়েই, তাহলে টোটাল মাইনাস করবে মোল ফ্র্যাকশন। সেই জন্যে তুই বল, আজকাল মোল ফ্র্যাকশন থেকে দেয়, মোল ফ্র্যাকশন থেকে ছোটখাটো জিনিসপত্র দেয়, যেহেতু মোল ফ্র্যাকশনটা পড়ে না স্টুডেন্টরা ভালো করে, সেই জন্যে দেয়, সিলেবাসে সবই আছে। তো মোল ফ্র্যাকশনের সাথে পার্সেন্টেজ মোলের আমি একটা রিলেশনশিপ লিখে দিলাম, 100 ইন্টু মোল ফ্র্যাকশন পার্সেন্ট, মোল পার্সেন্ট যদি কখনো দেয় তাহলে 100 ইন্টু মোল ফ্র্যাকশন মানে হচ্ছে মোল পার্সেন্ট, আর গ্যাসের ভলিউম ইন্টু ভলিউম পার্সেন্ট মানে হচ্ছে মোল পার্সেন্ট। গ্যাসের ক্ষেত্রে ভলিউম পার্সেন্টকেই বলে মোল পার্সেন্ট। এটা ইনফরমেশনের জন্য আমি বললাম জাস্ট। আচ্ছা, এবারে হচ্ছে কি আরো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি মোলারিটি। মোলারিটি বলতে কি বোঝায় না, নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন। দেখ বেশি কথা তোর পড়তে হবে না, তোকে যতখানি বলছি তত, নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন। এসব কথা আমি আগেও পড়িয়েছি, কিন্তু এখন একটু ছোট করে আমি তোকে বলছি, যেগুলো জিস্ট আমি সেটাই বলছি, যে 1 লিটার সলিউশনের মধ্যে কত মোল রয়েছে। তো তাহলে মোলারিটি দাঁড়ালো নাম্বার অফ মোলস পার লিটার। তাহলে যদি তোকে বলে যে 2 মোলার সোডিয়াম ক্লোরাইড সলিউশন, তার মানে কি, তুই বল 2 মোল সোডিয়াম ক্লোরাইড ইন 1 লিটার, তাহলে মোলস অফ সলিউট 2, ভলিউম অফ সলিউশন 1 লিটার, তাহলে এই 2/1, তাহলে মোলস অফ সলিউট বাই 1। সেই জন্য মোলারিটিতে দুটো জিনিসই থাকবে, সেটা হচ্ছে মোলস অফ সলিউট আর কি ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। ভলিউমকে যদি তুই মোলারিটি দিয়ে মাল্টিপ্লাই করিস, মানে এই ক্রস মাল্টিপ্লিকেশন এইটা যদি করিস, তাহলে তুই নাম্বার অফ মোলসটা পেয়ে যাবি। এইটাই ইউজ করে কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে, আমি তোকে দেখাচ্ছি। দেখ মোলারিটি, এই ফর্মুলা কটা তুই মনে রাখবি, এখানে ইম্পর্টেন্ট বলে লেখা রয়েছে। দেখ, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন লিটার,
আর মোল যদি তোর বের করতে হয় কখনো, তখন কি মোলারিটিকে ভলিউম ইন লিটার দিয়ে মাল্টিপ্লাই করবি। আর যদি কখনো ভলিউম এমএলএ থাকে তাহলে তুই বুঝবি ওটা মিলিমোল। মিলিমোল মানে কি? ওয়ান মোল মানে ওয়ান মোল মানে 10⁻³ মিলিমোল। তাহলে 1 মিলিমোল মানে 10⁻³ মোল। এটা লাগবে কাজে। অনেক অঙ্ক দেখবি মোল ফোল না দিয়ে মিলিমোলে করা আছে, মিলিমোলে দেয়া রয়েছে, তো স্টুডেন্টরা ঘাবড়ে যায়, বুঝতে পারে না। আসলে মিলিমোলের সাথে মোলের রিলেশনশিপটাই তুই বুঝতে পারলেই তো হয়ে গেল। কোনটা বড়? মোলটা বড়, মিলিমোলটা ছোট। সেন্টিমিটার, মিলিমিটার, তো 10⁻³ মিলিমোল। তাহলে 1 মিলিমোল মানে সেটা ছোট জিনিস, তাহলে 10⁻³ মোল হবে, মোলটা অনেকটা কমে যাবে। তো ভলিউম ইন এমএল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো কথা গুরুত্বপূর্ণ। সেমি মোলার মানে m/2 কে বলা হয় সেমি মোলার, মানে 0.5 মোলার। ডেসি মোলার মানে 0.1 মোলার। সেন্টিমোলার মানে 0.01 মোলার। মিলি মোলার মানে 0.001 মোলার। এগুলো অনেক অঙ্কের মধ্যে দেয়া থাকে। এবারে সবাই ভাবে যে কি ব্যাপার, আমি তো ওখানে কিছু মোলারিটি দেয়া নেই, সেন্টিমোলার আবার কি, সেমি মোলার আবার কি, সেন্টিমোলার আবার কি, এরকম ভাবে মানে বলে আর কি, অঙ্কের ভাষায় অনুযায়ী এগুলো বলে। কারণ এমনি ডেসি সেন্টি এগুলো তো সবই আমাদের ইউনিটের মধ্যেই রয়েছে, তো ন্যাচারালি সেগুলো কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এখানে কাজে লাগে। তো সেই জন্য আমি তোকে একটু শিখিয়ে পড়িয়ে দিচ্ছি, যাতে করে কোনোদিন কোনো অসুবিধা না পড়িস যে স্যার পড়ায়নি, স্যার এই টার্মিনোলজিগুলো বলেনি। এরকম হয় না, একবার পড়ি আবার দ্বিতীয়বার পড়া হচ্ছে, তাই তো কত কিছু জানতে পারছিস, তুই দেখছিস। আচ্ছা, তোকে এরকম একটা অঙ্ক দিল, হ্যাঁ, দেখলেই ঘাবড়ে যাবি তুই অঙ্কগুলো এমন। ক্যালকুলেট দ্য মাস অফ সোডিয়াম ক্লোরাইড রিকোয়ার্ড টু প্রডিউস 100 ml অফ সেমি মোলার সলিউশন। সেমি মোলার সলিউশন এখানে ইউজ করেছে। তো দেখ, মোলারিটি মানে কি? মোলারিটি মানে কি? মোলস অফ সলিউট বাই ভলিউম ইন লিটার। তাহলে সেমি মোলার মানে কি? সেমি মোলার মানে হচ্ছে হাফ মোলার, তাহলে মোলারিটির জায়গায় হাফ বসানি। আর সলিউশন, এবারে 100 ml বলেছে, কিন্তু এখানে লিটারে বসাতে হবে, তাহলে উপরে এন সলিউট থাকলো 100/1000। ml কে যদি তুই লিটারে করতে চাস, তাহলে 1000 দিয়ে ডিভাইড করবি, লিটার হয়ে যাবে, কোনো অসুবিধার কিছু নেই। ml যে জিনিসটা থাকবে তাকে যদি তুই 1000 দিয়ে ডিভাইড করিস তাহলে লিটারে হয়ে যাবে। তাহলে এখানে সলিউট বেরোলো কত না 1/20। তাহলে সলিউট মোল যদি থাকে তাহলে মোলকে মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করলেই গ্রামেতে পেয়ে যাবি। কারণ মোল ইকুয়ালস টু কি? মোল ইকুয়ালস টু মাস বাই মোলার মাস। তাহলে তুই যদি মাস বের করতে চাস তাহলে কি করতে হবে তোকে? মোল ইনটু মোলার মাস করতে হবে, তাহলেই দেখবি এই দেখ এটা মোল বেরিয়েছে আর মোলার মাস। সোডিয়াম ক্লোরাইড 23 প্লাস 35.5, এটা অ্যাড কর 58.5 হবে, 58.5 হবে 2.92 গ্রাম মোলারিটি দিয়ে। দেখ কত ভালো ব্যাপার। আচ্ছা, এবারে তোকে আর একটা জিনিস শেখাবো, যেসব জায়গা থেকে কোশ্চেন দেয় আমি তোকে উল্টো পাল্টা কথা বলবোই না। মোলারিটি আফটার ডাইলুশন মানে কি? জল মিশিয়ে দেওয়া হয়েছে, তারপরে তার মোলারিটি কত হবে। তো সবসময়তেই তুই মনে রাখবি যে ডাইলুশন যখন করা হয়, তার কথাটা আমার ভালো করে শোন। যখন কোথাও জল, দেখতে চিনির জল রয়েছে, তো চিনির জল যদি থাকে তাতে যতখানি চিনি ছিল
এক গ্লাস জলের মধ্যে তুই যদি জল ঢালিস, চিনির মোলটা কি কোনো চেঞ্জ হবে? না, চেঞ্জ হবে না। বেসিক জায়গাটা স্টুডেন্টরা বুঝতে পারে না। একটা হাফ গ্লাস জল আছে, তার মধ্যে চিনি আছে। হাফ গ্লাস জল, তাতে চিনি আছে। এবারে তুই তার মধ্যে জল ঢেলে তুই ফুল গ্লাস করে দিবি, তো তুই চেঞ্জ করলি কোনটা? তুই জলটাই। চিনিটা কিন্তু তুই চেঞ্জ করিসনি। কিন্তু তার সত্ত্বেও আগে যতটা খেতে মিষ্টি লাগছিল এখন কম মিষ্টি লাগবে, কারণ কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়ে গেছে, ভলিউম। কিন্তু সলিউটের অ্যামাউন্টটা কিছু চেঞ্জ হয়নি। সলিউটের মোল আগেও যেরকম ছিল এখনো সেরকম আছে। তো মোলটা যদি আগের আর এখনের ইকুয়াল করে দিই, তাহলেই কিন্তু আমার কাজ মিটে যাবে। তাহলে দেখ যে ইন ডাইলুশন প্রসেস উই আর অনলি চেঞ্জিং দ্য অ্যামাউন্ট অফ কি সলভেন্ট, শুধুমাত্র সলভেন্টের অ্যামাউন্টটাকেই আমরা চেঞ্জ করি, নট চেঞ্জিং দ্য অ্যামাউন্ট অফ সলিউট। তাহলে মোলস অফ সলিউট বিফোর ডাইলুশন, মোলস অফ সলিউট আফটার ডাইলুশন। তো মোল কি করে বের করব? না, মোলারিটি ইনটু ভলিউম। এই যে মোলারিটি ইনটু ভলিউম ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে প্রথমে মোলারিটি ছিল M1, ভলিউম ছিল V1, পরে মোলারিটি M2, ভলিউম V2। তাহলে এখান থেকে পরিষ্কার তুই বুঝতে পারছিস যে কি ইকুয়েশন আমরা ইউজ করব। মোলস বিফোর ডাইলুশন, মোলস আফটার ডাইলুশন। বিফোর ডাইলুশন আফটার ডাইলুশন তো মোল একই থাকবে, চিনি তো ওখান থেকে কেউ তুলে নিল না, শুধু ভলিউমটাকে চেঞ্জ করা হয়েছে, মানে জলটার অ্যামাউন্টটাকে চেঞ্জ করা হয়েছে। তো সেই জন্যে যখনই জল ঢালার প্রশ্ন আসবে, যা কিছু আসবে, তুই M1 V1 ইকুয়ালস টু M2 V2 এই ফর্মুলাটা তুই ইউজ করতে পারিস। আমি তোকে দেখাবো এক্ষুনি। তো এই ফর্মুলাটা ইউজ করতে পারিস, নো প্রবলেম অ্যাট অল, কোনো অসুবিধার কিচ্ছু হবে না। আমি তোকে যুক্তি দিয়ে বললাম, আমি তো ফর্মুলা মুখস্থ করে মনে রাখার চাইতে বেসিক ব্যাপারটা বোঝার চেষ্টা কর যে মোল যেটা সলিউট তার অ্যামাউন্টের কোনো পরিবর্তন হচ্ছে না। তোর একটা নুনের জল আছে, তার মধ্যে জল ঢেলে দিলি, থোড়ি নুনটাকে তুই কমালি। নুনটাকে তুই কোথায় কমালি? নুনটাকে তুই কিছুই করিসনি, নুনটা যেরকম ছিল সেরকমই রয়েছে। সুগারটাকে তুই জলটা চেঞ্জ করেছিস, তাহলে নুনের মোলটা প্রথমে যা ছিল পরে তো তাই থাকবে। সিম্পল ব্যাপার। দেখ, তোকে আমি অঙ্ক দেখাচ্ছি, তুই দেখ, তাতে যদি বিশ্বাস করতে হয়। হাউ মাচ ওয়াটার should be added such that 200 ml 2 molar solution of HCl becomes 0.2 molar solution after dilution? তো স্ট্রেট ওয়েতে M1 V1 equals to M2 V2। তো প্রথমে কি ছিল, ভলিউম কত ছিল? দেখ 200 ml, তো 200 ml ভলিউম ছিল। তার মোলারিটি কত ছিল? 2 মোলার, 2 মোলার। তাহলে এটা দুটো মাল্টিপ্লাই করলে প্রথমে যা মোল সেটা বেরোলো। পরে কত? না, পরে হবে কত? 0.2 মোলার। তাহলে 0.2 এখানে লিখলাম। আর জল কতটা অ্যাড করতে হবে বলেছে, তো ধরে নিলাম এক্স পরিমাণ জল অ্যাড করতে হবে। তাহলে সেটা আগে কতটা জল, কতটা ছিল? 200 ml ছিল, তার সাথে এক্স আমি অ্যাড করে দিলাম। তাহলে সব মিলিয়ে এক্স ইকুয়ালস টু 1800 ml। একেবারে সিম্পল ব্যাপার যে প্রথমে 200 ml ছিল, 0.2 মোলার ছিল, পরে কিছু জল অ্যাড করেছি। জল অ্যাড করলে অটোমেটিক্যালি তার কনসেন্ট্রেশনটা কি হয়ে গেছে? কমে গেছে। তো প্রথমে মোলারিটি ইনটু ভলিউম, পরে মোলারিটি ইনটু ভলিউম। এর উপর বেস করে তোকে ঘুরিয়ে ফিরিয়ে যাই দেবে না কেন, তুই এই কনসেপ্টই লাগাবি। এই কনসেপ্ট লাগিয়েও তোর হয়ে যাবে, কোনো অসুবিধার কিছু হবে না। আমরা আরো অনেক অঙ্ক করাবো, আরো রিভিশন তো করাচ্ছি, সেখানে আরো কিছু কিছু এরকম ধরনের করা যাবে। এবার হচ্ছে মোলারিটি অফ মিক্সচার, আর একটা জিনিস সেটাও দেয় পরীক্ষা। কি না, দুটো সলিউশনকে আমি এই একটা সলিউশন আর এই একটা সলিউশন করে আমি একটা মিক্সচার করেছি। তো মিক্সচার করার পরে কি হবে, তার মোলারিটিটা কি হবে? দেখ, মোলারিটিটা যেটা হবে, প্রথমে যে দুটো ছিল তাদের মোলগুলোকে যদি অ্যাড করি, তাহলে ফাইনাল যে মোল তার সমান হবে। তাহলে মোলস অফ সলিউশন 1 প্লাস সলিউশন 2, এটা ধর M1 মোলারিটি V1 ভলিউম, এটার M2 মোলারিটি V2 ভলিউম। কিন্তু এটার
জানি না এম ফাইনাল একটা আর ভি ওয়ান প্লাস ভি টু, তাহলে আমরা কি হলো এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ইকুয়ালস টু এম ফাইনাল ভি ওয়ান ভি টু। তাহলে এম ফাইনাল হবে কত, এটা তুই ক্যান বি ডিটারমাইন্ড। এইগুলো সব দেয়া থাকলে তুই ডিটারমিন করতে পারিস। আমি তোকে দেখাচ্ছি যে দুটো বা তিনটে বা চারটে এইসব সলিউশন যদি দেয়া থাকে তাদেরকে একসাথে যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে রেজাল্ট্যান্ট যে সলিউশনটা তার স্ট্রেংথ কি হবে, তার মোলারিটি কত হবে, সেটা তুই অতি সহজে তুই বের করতে পারিস। দেখ এখানে তোকে দেখাচ্ছি যে মোলারিটি অফ দ্য রেজাল্টিং মিক্সচার 100 ml 2 মোলার HCl আর 200 ml 3 মোলার। তাহলে এখানে কি 2 মোলার 100 ml প্লাস 3 মোলার 200 ml বাই কি টোটাল ভলিউম মানে 100 প্লাস 300, 300 করলে 6 2 800, 800 বাই 300 বাদ গিয়ে 8/3 ফাইনাল মোলারিটি এটা দাঁড়াবে। তো ইজি ব্যাপার, কোনো অসুবিধার কিছু নেই যে মোলারিটি গুলো অনেকগুলো দিয়ে দিলে, অনেকে অ্যাড করে দিয়ে দিল, কিন্তু না, অ্যাড না, M1V1 প্লাস M2V2 বাই V1 প্লাস V2 বাই, কারণ ভলিউম গুলো তো অ্যাড হচ্ছে, ভলিউম তো বেড়ে যাচ্ছে। তুমি চিনির জল নুনের জল দুটো আলাদা আলাদা গ্লাসে রয়েছে, এবারে তুমি মিশিয়ে দিয়ে একটা জায়গা করে দিলে, তো ওর মধ্যে চিনিও আছে নুনও আছে, কিন্তু ভলিউমটা কিন্তু ডাবল হয়ে গেল, অনেক বেশি হয়ে গেল। তাতে চিনির কনসেন্ট্রেশন নুনের কনসেন্ট্রেশন দুটোই কিন্তু কনসেন্ট্রেশনটা ডিক্রিজ করে গেল, দুটোরই কনসেন্ট্রেশনটা কমে গেল। তো সেই জন্য আমি এই কথা বললাম। হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট মোলারিটি অফ দ্য মিক্সচার বললে ভলিউম V1 প্লাস V2 এই ফাইনাল ভলিউম মেড আপ টু 1 লিটার। এবারে কি না, এখানে 100 আর 200 রয়েছে, তুই 300 করিস, V1 প্লাস V2 300 করিস। কিছু কিছু অঙ্ক এইটাকে এমন ভাবে দিচ্ছে ফাইনাল ভলিউম ইজ মেড আপ টু 1 লিটার, তখন তোকে V1 প্লাস V2 এই 300 বসালে হবে না, তখন তোকে কি করতে হবে না 1 লিটারই বসাতে হবে। কারণ ফাইনাল ভলিউম মানে কি, ওই দুটো তো মিশিয়েছে প্লাস আরো কিছু জল ঢেলেছে, ওই দুটো তো মিশিয়েছে প্লাস আরো কিছু জল ঢালার ফলে সেখানে কিন্তু ফাইনাল ভলিউমটা অনেকটাই বেড়ে গেছে। তো যেটার কথা আমি তোকে বললাম যে পুরোপুরি ওটা 1 লিটার হয়ে গেছে। তো এই বেসিক আইডিয়াটা তুই এখানে অ্যাপ্লাই করবি, তাহলেই মোর দ্যান 1 অ্যাসিড বা অ্যালকালি মিক্সচারটা তুই ওখান থেকে পেয়ে যাবি। তো এই সমস্ত কথাবার্তাগুলো আমি বললাম, আমি রিভিশন করালাম। এছাড়া দেখবি লজ অফ কেমিক্যাল কম্বিনেশন রয়েছে, এছাড়া সেরকম কিছু নেই ওখানে থেকে, আজকাল সেরকম কোশ্চেন দেয় না, আর কোশ্চেন দিলেও খুবই একটা সোজা ব্যাপার। ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ ডেফিনিট প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন ইত্যাদি ইত্যাদি, বা গেলুসাক্সের ল ইত্যাদি রয়েছে। তোরা যেটা করবি সেটা হচ্ছে যে বেসিক কনসেপ্ট চ্যাপ্টারের আমরা মার্চ মাসের শুরুতেই পরীক্ষা নেব, তো তোরা বেসিক কনসেপ্ট চ্যাপ্টার ভালো করে পড়াশোনা মানে করতে হয় যখন, তখন ভালো করে করতে হয়। এখন করোনা ফরোনা সব চলে যাচ্ছে, আগামী দিনে কিন্তু সবাই জোরদার পড়াশোনা করবে, এবং অনেকেই বাড়িতে ছিল, এবার সেবারে ঝাঁপিয়ে পড়ে পড়াশোনা করবে, রেজাল্ট ভালো হবে, সবাই রেজাল্ট ভালো করতে থাকবে, সেগুলো কিন্তু খেয়াল রাখবি, কনসিডারেশনের মধ্যে রাখবি। তোকে রেজাল্ট করতে হবে ভালো, অনেক ভালো করে পড়াশোনা করতে হবে, 12-এর হাতে সময় কম পাবি তুলনামূলকভাবে, কারণ 12-এর পরীক্ষা টাইম মতোই হবে, সবকিছুই সবাই ভুলে যাবে এবং সেই সময় মতোই সবকিছু হতে থাকবে। তো সেই জন্য এখন থেকেই আমি তোকে বলছি যে সেটা বিভিন্ন চ্যাপ্টারগুলোকে তুই পড়তে থাক, আমি রিভিশন করাচ্ছি, আমি সব চ্যাপ্টারই তোকে রিভিশন করিয়ে দেবো, প্রয়োজন হলে আমি এক্সট্রা ক্লাস দেবো, এক্সট্রা ছুটির দিন ফুটির দিন দেখে আমি এক্সট্রা ক্লাস দেবো, দিয়ে কিন্তু রিভাইজ আমি করাবোই, কারণ রিভিশন করালে কিন্তু সেকেন্ড টাইম পড়লে আরো অনেক কিছু জিনিস ক্লিয়ার হয়। সব কিছু জিনিস দেখবি, একটা সিনেমা যখন তুই একবার দেখবি, দেখবি সিনেমার অনেক কিছু জিনিসই কিন্তু তুই মিস করে যাবি, অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস, অনেক ডায়লগ বুঝতে পারিসনি, অনেক কিছুই বুঝতে পারিসনি, মিস করে গেছিস। সেকেন্ড টাইম যখন দেখবি তখন দেখবি যে অনেক কিছু জিনিসই কিন্তু তোর যা আগে লক্ষ্য করিসনি সেটা দ্বিতীয়বার তুই যখন হলো তখন তুই লক্ষ্য করলি। এটাই হচ্ছে কেমিস্ট্রিরও ব্যাপার, তাই যে কেমিস্ট্রিতেও কিন্তু তাই করতে হয়, সেই সময়টা কিন্তু বের করতেই হবে যে আমরা সেকেন্ড টাইম যাতে সব চ্যাপ্টারগুলো
দেখতে পারি, বুঝতে পারি। অনেক ইন্টারেস্টিং জিনিস আছে এর মধ্যে, কিন্তু আমরা তাড়াতাড়ি করতে পড়তে পড়তে হারিয়ে যায়, সেগুলো আমরা করি না ঠিক করে। কেমিক্যাল বন্ড এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের মার্কসটা অনেক বেশি। আমরা কেমিক্যাল বন্ড কোশ্চেন অ্যান্সারের ফর্মে, কোশ্চেন কিরকম আসে না আসে সেরকম ভাবে, প্লাস জিস্ট করে আর কি, ছোটখাটো ব্যাপার স্যাপারগুলোকে গুরুত্ব দিয়ে আমি অনেক কেমিক্যাল বন্ডের অনেক কিছু এমো থিওরি সব ট্রিক্স বলেছিলাম, কিভাবে সহজে বন্ড অর্ডার বের করতে হয় ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত আবারও আমি ডিসকাস করব, সমস্ত কিছুই একবার করে বলে যাব কেমিক্যাল বন্ড। এবং আমাদের দেখবি যে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা আমি এবারে ওই কেমিক্যাল বন্ড পড়াতে পড়াতে হাইড্রোজেন পারঅক্সাইড এবং 13-14 গ্রুপ, 13-14 গ্রুপ, সেটাও আমি সাথে সাথে পড়িয়ে দেবো। ওগুলো খুব একটা বড় কিছু নয়, খুব একটা আহামরি কিছু নয়, ওগুলো পড়িয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিনকার এবারে কিন্তু আমাদের মানডেতে ক্লাস হবে 7:30টার সময়, যেটা আমরা ঠিক করেছিলাম। যেহেতু আগের সপ্তাহে সরস্বতী পুজোর আগের দিন ছিল, আমার বাড়িতে সরস্বতী পুজো হয়, তো সেই জন্য ওই ডেটটা একটু গোলমাল হয়েছিল, সেই জন্য স্যাটারডে পড়ালাম। কিন্তু তুই মনে রাখবি যে 7:30 থেকে 9:30 পর্যন্ত আমাদের ক্লাস হবে মানডেতে, এবং আমরা কেমিক্যাল বন্ড ডিসকাস করবো। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু হাইড্রোজেন পেরক্সাইড বলে যে কম্পাউন্ডার, কেমিস্ট্রিও কিন্তু আমরা পড়াবো। কেমিক্যাল বন্ড যারা মিস করেছিলিস আগে, বা যেগুলো অসুবিধা আছে সেগুলো নিশ্চয়ই, আর যদি কিছু জানার দরকার থাকে তাহলে নিশ্চয়ই আমাকে বলবি। বেসিক কনসেপ্টের মতো ওটাও কিন্তু আমরা রিভিশন দেবো। এই পর্যন্ত থাকলো আজকে।